আচ্ছা, আমরা এখন আমাদের এই যে একটা ইনপুট দেওয়া আছে, এটার করসপন্ডিং যে অ্যানোডেড পার্স ট্রি সেটা আঁকা শিখবো। সো এখানে দেখেন, এখানে আমাদের এই হোয়াইলের মধ্যে একটা বুলিয়ান এক্সপ্রেশন দেওয়া আছে, দেন হোয়াইলের একটা স্টেটমেন্ট দেওয়া আছে, অ্যান্ড এই পোর্শনটা কি হোয়াইলের বাইরে। আচ্ছা, পার্স ট্রিটা শুরু করার আগে আমি কিছু জিনিস একটু ক্লিয়ার করতে চাই, যেটা স্পেসিফিক ফর হইলো সি অ্যান্ড সি প্লাস প্লাস। সেটা হচ্ছে হোয়াইল বা ইফ এলস। ঠিক আছে, হোয়াইল বা ইফ, এখানে আমি ইফের জন্য সেম কথাটা ট্রু। আপনারা যদি এই বডিতে কার্লি ব্রেস ইউজ না করে এখানে যদি মাল্টিপল লাইন লেখেন, যেমন দেখেন এখানে আমি এই প্যান্থিসের পর কোনো রকম কার্লি ব্রেস দেই নেই, কার্লি ব্রেস না দিয়ে এখানে আমার দুইটা লাইন লিখছি, একটা এক্স ইকুয়াল টু জিরো, একটা হলো ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস 10। তো এখানে শুধুমাত্র প্রথম লাইনটা শুধুমাত্র আমার বডি আকারে কাউন্ট হবে, অর্থাৎ এখানে হোয়াইলের বডির মধ্যে আমার প্রথম লাইনটাই আছে, আর সেকেন্ড লাইনটা কিন্তু আমার আছে বাইরের মধ্যে, এই হোয়াইলের বাইরে কিন্তু সেকেন্ড লাইনটা আছে। ঠিক আছে, যেমন সি বা সি প্লাস প্লাসে তো ইন্ডেন্টেশন ম্যাটার করে না, রাইট? যেমন আমি যদি এটাকে এই জায়গায় এরকম করে লিখতাম, পাইথনের ক্ষেত্রে হয়তো আমার এই যে ইন্ডেন্টেশনটা দিয়ে আমার স্কোপটা রিপ্রেজেন্ট হইতো, বাট সি বা সি প্লাস প্লাসে কিন্তু এরকম না। সি বা সি প্লাস প্লাসে আপনি যদি এরকম কথাও লেখেন, স্টিল আমার এই হোয়াইলের বডির মধ্যে থাকবে শুধুমাত্র এক্স ইকুয়াল টু জিরো। ঠিক আছে, এই ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস 10টা বেসিক্যালি আমার হোয়াইলের বাইরে থাকবে। অ্যান্ড এই সেম কথাটা আমার ইফের জন্য প্রযোজ্য, অর্থাৎ আমি যদি এখানে ইফ লিখি, শুধুমাত্র ইফ লিখি, জাস্ট প্রথম লাইনটা কিন্তু আমার শুধুমাত্র বডি আকারে থাকতেছে, আর সেকেন্ড লাইনটা মানে হচ্ছে সেটা হলো ইফের বাইরে আছে। ঠিক আছে, আমি যত ইন্ডেন্টেশন করি যাই করি, সেকেন্ড লাইনটা কিন্তু আমার ধরবে না। অলসো এরপরে যদি আরও কোনো লাইন থাকে সেগুলো সে ধরবে না, সেগুলো বেসিক্যালি আমার কি ইফের বাইরে থাকবে। সো কখনো যদি মানে আমার এরকম জিনিস থাকে যে আমি এটা একটু মুছে ধরলাম যে এবার পাশাপাশি লিখলাম, আমি যদি এরকম করে লিখলাম এক্স ইকুয়াল টু জিরো সেমিক্লোন, দেন আবার লিখলাম ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস 10 সেমিক্লোন। এগেইন এখানেও কিন্তু সেম কথা, এখানেও আমার ইফের বডি আকারে কে আছে, শুধুমাত্র এক্স ইকুয়াল টু জিরো পোর্শনটা, এইটুকু অংশই শুধু কিন্তু আমার ইফের বডির মধ্যে থাকতেছে, এইটা কিন্তু আমার ইফের বাইরে। তাহলে এতক্ষণ যে জিনিসগুলো দেখালাম সবগুলো কিন্তু ওই একই রিপ্রেজেন্টেশনকেই আমার কিন্তু পয়েন্ট করতেছে, অর্থাৎ এইটা মানেও কিন্তু আমার বেসিক্যালি এক্স ইকুয়াল টু জিরোটা আমার ইফের মধ্যে আছে, আর ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস 10টাও আমার এটার বাইরে আছে। ঠিক আছে, আর আমি যদি কখনো চাইতাম যে এই দুইটাকে ইফের বডি আকারে রাখতে বা মাল্টিপল লাইনকে আমার বডি আকারে রাখতে, তখন হলো আমাকে কার্লি ব্রেস দিয়ে এগুলো লেখা লাগতো। এখন আমি কার্লি ব্রেস দিছি, এখন কিন্তু আমার এই দুইটা লাইনই ইফের বডির ভিতরে আছে। তাহলে কার্লি ব্রেস যদি কখনো আমি না দিই, আমার গ্রামারে যদি কার্লি ব্রেস না থাকে, এরপর যদি আমি মাল্টিপল স্টেটমেন্টকে ডিক্লেয়ার করি বা মাল্টিপল স্টেটমেন্টকে লিখি, তখন শুধুমাত্র প্রথম স্টেটমেন্টটা আমার এর বডি আকারে থাকবে, আর সেকেন্ড স্টেটমেন্ট অ্যান্ড বাকি আর যত স্টেটমেন্ট আছে সেগুলো আমার ওটার বাইরে থাকবে। ঠিক আছে, তো এই জিনিসটা একটু ক্লিয়ার থাকবেন। তো আমি আগেকার ইয়াতে চলে যাই, আমার এরকম একটা ইয়া দেওয়া আছে, যেখানে হোয়াইল ছিল, এটা দেওয়া আছে, তো আমরা এটার জন্য পার্টস ট্রি আঁকতে চাই। অ্যান্ড আমাদের গ্রামার হিসেবে যেটা দেওয়া আছে, আমি একটু ওই গ্রামারটা দেখাই। আমাদের গ্রামার হিসেবে ওই যে আমরা এতদিন যে এসডিডিগুলো দেখছি, সেই এসডিডিটা আমার দেওয়া আছে। ঠিক আছে, এই এসডিডির সাথে আমরা অলরেডি আগে পরিচিত, এটা আগের কোনো ভিডিওতে আমরা দেখছিলাম, তাই না? যে নর্মাল এক্সপ্রেশনের যে থ্রি অ্যাড্রেস কোড কীভাবে জেনারেট করতে হয় সেটার এসডিডি ছিল আমরা এইটা, আর এই এসডিডিগুলো আমরা আগের ভিডিওতে দেখছি, এই বুলিয়ান আর হলো স্টেটমেন্টের। সো আপনাদের কাছে ধরে নেন যে এরকম একটা এসডিডি দেওয়া আছে, এই এসডিডি থেকে আমাকে এরকম অ্যানোটেটেড পার্টস ট্রিটা আঁকতে হবে। সো এখানে দেখেন দেওয়া আছে কিন্তু এসডিডি, তাহলে বলছিলাম যে এসডিডির সময় একটু কেয়ারফুল থাকতে হবে ফর হোয়াট ইনহেরিটেড অ্যাট্রিবিউট, কারণ কি ইনহেরিটেড অ্যাট্রিবিউটগুলোও কিন্তু আমার সব রাইট সাইডে লেখা থাকে। সো আপনাকে বুঝতে হবে ওই অ্যাট্রিবিউটগুলো পড়ে যে কোনটা ইনহেরিটেড কোনটা সিনথেসাইজড। আর যদি এসডিটি ইনকেস যদি আপনাদের কখনো এসডিটি দেওয়া থাকতো, তখন কিন্তু সহজ, তখন হলো গ্রামারের রুলের মধ্যে মধ্যে আপনাকে কার্লি ব্রেস দিয়ে জিনিসগুলো লেখা থাকতো। কথার কথা এখানে ধরে নেন যে এই যে ইফ থেকে প্যান্থিসের পর বিতে ঢোকার আগে আমাকে কোনো কিছু করতে হবে, এসডিটি অর্থাৎ সিনটেক্স ডিরেক্টেড ট্রান্সলেশনে আপনাকে কিন্তু এখানে একটা কার্লি ব্রেস থাকতো, এই প্যারেন্থিসিসের পর আর বি এর আগে একটা কার্লি ব্রেস থাকতো, সেই কার্লি ব্রেসের মধ্যে এই বিতে ঢোকার সময় কী কী করতে হবে সেগুলো কিন্তু বলা থাকতো। ঠিক আছে, আর সিনথেসাইজ অ্যাট্রিবিউটের ক্ষেত্রে কি অলওয়েজ কার্লি ব্রেসটা লাস্টে যাইতো।
তাহলে এসডিডির সময় সিনথেসাইজ নিয়ে তো সমস্যা নাই, কারণ সিনথেসাইজগুলো এমনিও সবার লাস্টে থাকতো কার্লি ব্রেসে। শুধু সমস্যা কোনগুলো, যেগুলো ইনহেরিটেডগুলোও আমাদের এই সিনট্যাক্স ডিরেক্টেড ডেফিনেশনে লাস্টে দেওয়া থাকে। বাট এটা হলো আমাদের এইগুলা দেখে বুঝতে হবে যে সেটা আসলে কি লাস্টে এক্সিকিউট হবে নাকি আমার ইন দ্য মিডিল এক্সিকিউট হবে। যেমন এই বিতে ঢোকার সময় এক্সিকিউট হবে নাকি প্যারেন্থিসিসের পর S1-এ ঢোকার সময় এক্সিকিউট হবে, এগুলো আমাকে এই রুলগুলো দেখে বুঝতে হবে। ঠিক আছে, তো আমরা একটু শুরু করি, তখন জিনিসগুলো ক্লিয়ার হবে। আচ্ছা, এখানে প্রথম কথা, আমাদের যে এরকম একটা ইনপুট দেওয়া আছে, আমরা চাই সবার আগে এটা পার্টস ট্রি আঁকতে। তাহলে যখন পার্টস ট্রি আঁকবো তখন শুধুমাত্র গ্রামারের দিকে দেখব, আমাদের রুলের দিকে দেখার দরকার নেই। তাহলে আমরা যদি এখন একটু গ্রামারটার দিকে তাকাই, এই গ্রামারে দেখেন আমাদের স্টার সিম্বল হলো পি থেকে একখানি যাওয়া যায়, এসে যাওয়া যায়, তাই না? পি থেকে আর কোনো রুল নাই, তাহলে আমরা ওইটাকে লিখলাম। আমরা শুরুতে লিখলাম পি থেকে আমরা এস লিখলাম। আচ্ছা, এরপরে দেখেন এস থেকে অনেকখানি যাওয়া যায় আমাদের। তো এখন এখানে একটা কনফিউশন আসতে পারে, সেটা হচ্ছে যেমন দেখেন আমরা যেটা করতে পারি, এই দুটাকে আমরা সেপারেট স্টেটমেন্ট, অর্থাৎ এটাকে আমরা S1 ধরতে পারি, এখানে আমরা S2 ধরতে পারি, এরকম ধরে পার্স ট্রি জেনারেট করতে পারি। যেমন আমি একটা পার্স ট্রি আঁকি, যেই পার্স ট্রিটা বেসিক্যালি কি আমরা এস থেকে নিলাম হলো S1 S2, দেন S1 থেকে আমরা এই পোর্শনটাকে জেনারেট করতে পারি। তাহলে এই পোর্শনটাকে জেনারেট করার সময় কী করতে হবে, S1 থেকে কাকে নিতে হবে, S1 থেকে আমাকে এই যে হোয়াইলের পোর্শনটাকে নিতে হবে, হোয়াইল বি S1, রাইট? তাহলে আমি একটু শর্টকাটে লিখি, এখানে আমাকে তখন নিতে হবে হচ্ছে হোয়াইল বি অ্যান্ড S1, ঠিক আছে? দেন তাহলে দেখেন আমার এই S1 থেকে হোয়াইল বি পোর্শনটা জেনারেট হইলো। তো হোয়াইল তো ঠিক আছে, প্যারেনথেসিসটাও মিললো, বি থেকে কে জেনারেট হবে, বি থেকে আমার এই যে এই পোর্শনটা বেসিক্যালি জেনারেট করতে হবে। তো বিকে আমরা পরবর্তীতে এক্সপ্যান্ড করে আমরা হয়তো ওটা জেনারেট করে ফেললাম, ঠিক আছে? আর এই S1 থেকে কাকে জেনারেট করব, এই S1 থেকে আমরা জেনারেট করব হচ্ছে এই x ইকুয়াল টু 0-কে। এই S1 থেকে আমরা জেনারেট করব হচ্ছে আমাদের x ইকুয়াল টু 0-কে, ঠিক আছে? এইটা হলো আমাদের যে নর্মাল সেটা। আর এই S2 থেকে কাকে জেনারেট করব, এই S2 থেকে আমরা y ইকুয়াল টু x প্লাস 10 একে জেনারেট করব, y ইকুয়াল টু x প্লাস 10। তাহলে এইটা একটা ওয়ে, ঠিক আছে? আমি জাস্ট আপাতত আউটলাইন আঁকতেছি, পুরাটা আঁকতেছি না, জাস্ট আউটলাইন দিচ্ছি যে আমরা এস থেকে স্প্লিট করে S1 S2 করলাম, দেন হলো এখান থেকে একটা S1 থেকে একে জেনারেট করলাম, আরেকটা S2 থেকে আমরা একে জেনারেট করলাম। তো আরেকভাবে দেখেন যাওয়া যায়, কারণ গ্রামারটা দেখেন, গ্রামারে আমরা আগে যেটা করতে পারি, আমাদের প্রথম পি থেকে এসের পর আমরা এস থেকে ডিরেক্ট হোয়াইল এখানে নিতে পারি, অ্যান্ড দেন আমরা এই S1-কে ভেঙে S1 S2 নিতে পারি। দেন প্রথম S1 থেকে আমরা হলাম হোয়াইলের বডিটাকে লিখতে পারি, আর পরের যে S2 আছে সেই S2 থেকে আমরা বাইরের যে y ইকুয়াল টু x প্লাস 10 সেটাকে লিখতে পারি। যেমন ওটার আরেকটা হলো অনেকটা এরকম, যে পি থেকে এস এখানে আসলাম, এইটুকু অংশে কোনো সমস্যা নাই। এখন এস থেকে আমরা ডিরেক্টলি আগে নিচ্ছিলাম S1 S2, এখানে আমরা ডিরেক্টলি এস থেকে নিলাম হলো হোয়াইল পোর্শনটা, হোয়াইল বি S1, হোয়াইল বি S1, ঠিক আছে? এখান থেকে আমরা এই পোর্শনটাকে নিলাম, হোয়াইল বি S1 পোর্শনটাকে। আচ্ছা, এরপরে আমাদের যেটা কাজ হইলো, যেমন দেখো এখন পর্যন্ত আমাদের ইনপুটের কি মিলছে, ইনপুটের কিন্তু, আচ্ছা এখন আমরা যেহেতু এইভাবে ভাগ করতেছি না, এই পোর্শনগুলোকে একটু মুছে দেই। যখন আমাদের এখন মিলছে হইলো এই যে হোয়াইল মিলছে, বি মিলছে, আর S1 মানে আপাততকে আমরা পুরাটাকে এখান থেকে S1 বলতেছি। দেন একটা S1 থেকে আমরা x ইকুয়াল টু 0 জেনারেট করবো, আরেকটা S2 থেকে আমরা এই y ইকুয়াল টু x প্লাস 10-কে জেনারেট করবো। অর্থাৎ এখন আমরা এটাকে ভাঙতেছি, মনে করেন S2 লিখলাম, আরেকটা লিখলাম S3। এখন S2 থেকে আমরা জেনারেট করতে চাচ্ছি হলো এই যে x ইকুয়াল টু 0 পোর্শনটাকে, অর্থাৎ বডিটাকে, এই যে বডিটা আছে সেই বডিটাকে আমরা জেনারেট করতে চাচ্ছি x ইকুয়াল টু 0। দেন আরেকটা যে পোর্শন আছে S3, এই পোর্শনটাকে আমরা জেনারেট করতে চাচ্ছি হলো y ইকুয়াল টু x প্লাস 10-কে, এখান থেকেও আমরা লিখতেছি হলো y ইকুয়াল টু x প্লাস 10-কে হয়তো সামহাউ জেনারেট করব। এখন দেখেন আমাদের কাছে কিন্তু দুইটা পার্টস ট্রি আছে, এবং দুইটা পার্টস ট্রি কিন্তু ভ্যালিড।
যে এখানে দেখেন হোয়াইলের বি পোর্শন থেকে তো আমরা ওই যে এইখানকার যে বি এক্সপ্রেশন অর্থাৎ এখানে যে লেখছে ওটা আমরা জেনারেট করব। তাহলে দেখেন স্টিল কিন্তু এখানে যদি সেকেন্ড পার্সিটার ক্ষেত্রে খেয়াল করেন, এখানে হোয়াইল দেন বি এর পোর্শনটা থাকলো, দেন প্যারেন্থেসিস এখানে গেল, এরপরে এক্স ইকুয়াল টু 0 পোর্শনটা থাকলো, এরপর ওয়াই ইকুয়াল টু x+10 পোর্শনটা থাকলো, তাই না? আমাদের কিন্তু ওরকমই আছে। আর এখানেও দেখেন আমাদের এই যে পির পর এখানে S1 গেছে, দেন এখান থেকে আছে হোয়াইল বির পোর্শনটা আছে, এরপরে এক্স ইকুয়াল টু 0 পোর্শনটা আছে, এরপরে S2 কাছে যে দেখেন আবার এক্স ইকুয়াল টু 10 ওয়াই ইকুয়াল টু x+10 এই পোর্শনটা আছে। অর্থাৎ এই ইনপুটের জন্যই আমরা দেখতেছি যে দুইটা ডিফাইন পার্টস ট্রি করে আগানো পসিবল, তাই না? দুইটা ডিফাইন পার্টস ট্রি করে আগানো পসিবল। এখন কোশ্চেন হচ্ছে আমরা কোন পার্টস ট্রিটাকে নিব। এখানে দুইটা পার্টস ট্রি পসিবল, এখন আমরা কোনটাকে নিব? ঠিক আছে, তো আমি একটু আগেই আপনাদের বললাম যে যখন কার্লি ব্রেস থাকবে না, এখানে দেখেন আমাদের গ্রামারে এই গ্রামারে কিন্তু কোনো কার্লি ব্রেস দেওয়া নাই, এই গ্রামারে কিন্তু কোনো কার্লি ব্রেস দেওয়া নাই। কার্লি ব্রেসের মধ্যে কিন্তু S1 বা কার্লি ব্রেসের মধ্যে এই S1 S2 এগুলো কিন্তু নাই। তার মানে এইখানে বডি হিসেবে শুধুমাত্র একটা স্টেটমেন্টই সে কিন্তু রাখতে পারবে যেহেতু কার্লি ব্রেসটা নাই। সো আপনি যদি একটু রাইট হ্যান্ড সাইডের এই পার্সিটা দেখেন, এইখানে আমরা বেসিক্যালি কী করছি, এখানে বেসিক্যালি আমরা যেটা করছি এই S1 থেকে আমরা আবার দুইটা স্টেটমেন্ট ক্রিয়েট করছি, তাই না? বা এটাকে আমরা এইভাবে বলতে পারি এই S2 আর S3 বেসিক্যালি আমার হলো হোয়াইলের বডির মধ্যে যে S1 সেখান থেকেই ডেরাইভ হয়েছে, ঠিক আছে? তার মানে দেখেন আমরা যেটা করছি সেকেন্ড পার্সিটির ক্ষেত্রে এই এস থেকে আমরা দুইটা ডিফারেন্ট স্টেটমেন্ট জেনারেট করছি। তো এইটা তো অ্যাকচুয়ালি হয় না, আমার বডির যে এস সেই বডির এসে শুধুমাত্র একটা স্টেটমেন্টই তো থাকে, রাইট? এখানে তো আমার দুইটা স্টেটমেন্ট থাকতে পারে না বা মাল্টিপল স্টেটমেন্ট তো এখানে থাকতে পারে না। তাহলে বুঝতে পারতেছেন যে আমরা যদি এইভাবে পার্সিটাকে ড্র করি, এটা কিন্তু ভুল। এইভাবে পার্সিটিকে বিল করা যাবে না। কারণ কি, আমার যে ল্যাঙ্গুয়েজ সেই ল্যাঙ্গুয়েজে আমরা দেখছিলাম যে কার্লি ব্রেস যদি না থাকে, এই এসের আন্ডারে শুধুমাত্র আমার একটা স্টেটমেন্ট আসা পসিবল, এখানে মাল্টিপল দুইটা ডিফারেন্ট স্টেটমেন্ট এখানে আসতে পারবে না। সেজন্য আমরা এই পার্সিটাকে এইভাবে এক্সপ্যান্ড করব না যে এই এস থেকে দুইটা স্টেটমেন্ট ক্রিয়েট হয়েছে, ঠিক আছে? এইটা আমরা ক্রিয়েট করবো না। রাদার দেন আমরা যেটা করব, প্রথমে যেটা করছি যে আমাদের এই যে এইটাকে এই পুরোটাকে মিলে একটা স্টেটমেন্ট ধরে নিছি, দেন সেকেন্ডটা হলো একটা ডিফারেন্ট একটা স্টেটমেন্ট, ঠিক আছে? এটা হলো একটা ডিফারেন্ট একটা স্টেটমেন্ট, আমার সেকেন্ডটা হচ্ছে আমার ডিফারেন্ট একটা স্টেটমেন্ট। তাহলে দেখেন পি থেকে এস থেকে S1 S2, দেন প্রথম এস থেকে আমরা জেনারেট করছি হলো এই যে হোয়াইলের পোর্শনটা, দেন হোয়াইলের পোর্শনের যে S1টা আছে এইটা দেখেন শুধুমাত্র একটাই স্টেটমেন্টকে হোল্ড করতেছে এক্স ইকুয়াল টু 0কে, ঠিক আছে? আর পরের যে S2 তো নর্মাল যে ওয়াই ইকুয়াল টু x+10, ওখানে আমার ওয়াই ইকুয়াল টু x+10। তাহলে আশা করি বুঝতে পারছেন যে আমার এখানে দুইটা পার্টস ট্রি কিন্তু পসিবল। কেন আমরা এইটাকে নিলাম, কেন আমরা এই যে শুরুতে পি থেকে এস, দেন কেন আমরা এসকে ভাঙলাম, ঠিক আছে? আপনাদের যদি এরকম মাল্টিপল আরও যদি ইফেলস থাকতো, মনে করেন এটার পর আমাদের আবার একটা ইফ আছে, ঠিক আছে? এরকম একটা ইফ লেখে কোনো কিছু একটা আছে, তখন কিন্তু আপনাকে এই এসকে মানে শুরুতেই এই এসকে ভেঙে আগে তিনটা এসে আনতে হতো, দেন তিনটা এস থেকে আমরা ওই কাজগুলো করতাম। যেমন আমি যদি একটু বলি, ধরে নেন না যে আপনার এখানে এরকম আছে হোয়াইল আছে, হোয়াইলের বডি আছে, দেন এরকম একটা র্যান্ডম একটা স্টেটমেন্ট আছে, দেন আবার একটা ইফ আছে, ঠিক আছে? তো তখন আপনাকে যেটা করতে হতো পি থেকে এস নিতেন, এস থেকে S1 S2 নিতাম, এটুক তো ঠিক আছে। দেন আমরা এই এসকে আবার ভাঙতাম, আবার ভাঙে আবার কি লিখতাম, ধরে নেন যে S3 আর S4 নিলাম। তাহলে দেখেন এখন কিন্তু আমার কাছে তিনটা স্টেটমেন্ট চলে আসছে, তাই না? তো এখন প্রথম S3 থেকে আমরা জেনারেট করব হচ্ছে যে হোয়াইলের পোর্শনটাকে। তাহলে প্রথম এখান থেকে আমাদের যাবে হলো যে হোয়াইল পোর্শনটা যাবে, দেন এইখান থেকে হলো আমাদের ওই যে ওয়াই ইকুয়াল টু x+10 ওই পোর্শনটা যেটা নর্মাল, আর এইখান থেকে যাবে হলো আমাদের এই যে ইফের পোর্শনটা, ঠিক আছে? তাহলে যদি মাল্টিপল স্টেটমেন্ট থাকে তাহলে হলো আমরা এইভাবে এক্সপ্যান্ড করব, আগে এসকে ভাঙবো, এস থেকে আমাদের মাল্টিপল স্টেটমেন্ট ক্রিয়েট করবো, দেন প্রত্যেকটা স্টেটমেন্টকে ইন্ডিভিজুয়াল যে হোয়াইল বা ইফ এলস বা যেখানেই যাক সেখানে হলো আমরা এক্সপ্যান্ড করব। তাহলে আশা করি আমি এটা বুঝাইতে পারছি। এখন হলো আমাদের যে অরিজিনাল যে ইয়াটা ছিল সেইটার পার্টসটি আমরা একটু দেখি। তাহলে আমরা এই যে এইটা ছিল আমাদের অরিজিনাল যে কোশ্চেন সেটা, তো আমরা নিলাম পি থেকে এস। আচ্ছা আমি একটু বলি, আমরা যখন পার্সিটা আঁকবো এখন একটা একটু ডিফারেন্ট ওয়েতে আগাবো।
তো ওটা কেন আগাবো সেটা পরবর্তীতে যখন আমরা দেখব সেটা আর কি বুঝতে পারবেন যে কেন আমরা এইভাবে মানে নেমিংগুলো করলাম। যেমন আমি যেটা বলতে যাচ্ছি, এখানে দেখেন গ্রামারে কি আছে, এস থেকে S1 এরকম আছে, রাইট? এস থেকে S2 বা S1 S2 অর্থাৎ ডিস্টিংগুইশ করার জন্য আমরা এইগুলো করছি। আমরা পার্টসটি আঁকার সময় এরকম S1 S2 S3 এই ইয়াগুলা এমনভাবে অ্যাসাইন করব যাতে মাল্টিপল সিম্বলের সেম নাম না হয়। ঠিক আছে, যেমন আমি একটু বলি যে মানে ইয়েগুলা, যেমন সবার আগে পি থেকে আমরা S1-এ গেলাম, আমরা এস না লিখে আমরা S1 লিখলাম। ঠিক আছে, একটা নাম্বারিং করলাম। এখন যেহেতু বললাম যে এখানে দুইটা স্টেটমেন্ট আছে, একটা হলো হোয়াইলের জন্য আর একটা হলো নর্মাল, তাহলে এখানে S1-কে আমরা দুইটা ভাগে ভাঙবো। তাহলে S1 থেকে একটাকে লিখবো আমরা S2, আরেকটাকে লিখবো আমরা S3। S1 থেকে একটাকে লিখবো S2, একটাকে লিখবো S3। আমরা কিন্তু যে গ্রামারের মতো লিখতেছি না, দেখেন গ্রামারে কি ছিল, গ্রামারে ছিল হলো S থেকে S1 S2, আমরা নাম্বারিংটা একটু চেঞ্জ করছি, আমরা এটাকে লিখছি S2, এখানে লিখছি S3। ঠিক আছে, দেন আমাদের S2 থেকে কার কাজ, S2 থেকে আমাদের কাজ হলো এই যে হোয়াইলের পোর্শনটাকে জেনারেট করা, আর S3-র পোর্শনটাকে আমরা y = x+10-কে আনা। তাহলে আমরা যদি আগে S2-কে এক্সপ্যান্ড করি, S2 থেকে আমাদের হোয়াইল পোর্শনে যাওয়া যাবে, রাইট? তাহলে এখানে লিখবো হোয়াইল, দেন একটা প্যারেনথেসিস, দেন বি, দেন প্যারেনথেসিস শেষ, দেন কি হবে, দেন আমাদের আরেকটা এস আছে, রাইট? আমি এখানে যদি দেখি, দেখেন এখানে হোয়াইলের পর একটা S1 আছে, তো আমি এখানে তো S1 লিখবো না, আমি এখানে দেখেন কি ইউজ করছি, S1 S2 S3 ইউজ করছি, তাহলে আমি এটার নাম দিব S4। অর্থাৎ সবগুলো যেন ডিস্টিংক্ট হয়, এস এর যতখানে আছে সবগুলো যেন ডিস্টিংক্ট হয়, বি যতখানে আছে সবগুলো যেন ডিস্টিংক্ট হয়। তাহলে আমি এখানে বি আকারে রাখবো না, আমি রাখলাম হলো B1। ঠিক আছে, তো আমি এইভাবে রাখলাম। আচ্ছা, তাহলে আমাদের যেটা হলো, এই S2 থেকে আমাদের এই যে এই পোর্শনটা হোয়াইলের পোর্শনটা আমরা জেনারেট করব, আর S3 থেকে আমরা কাকে জেনারেট করব, যেটা বলছিলাম y = x+10। ঠিক আছে, তাহলে আমি S3 পোর্শনটা মানে জেনারেট মানে আপনাদের সুবিধা মতো আপনারা জেনারেট করতে পারেন, যখন যেটা সুবিধা, আপনি আগে আবার এই হোয়াইলের কাজটা পুরোটা করে আসতে পারেন, দেন একটা একটা করে বাকিগুলো করতে পারেন, অথবা আপনি শুরুতেই যেটা সুবিধা হয় ওইভাবে করতে পারেন। তো আমি যেটা করি, আমি পাশাপাশি করি, যেমন আমি S2 থেকে এই পোর্শনটাকে জেনারেট করব, এটা ধরে নিলাম, আর S3 থেকে y = x+10-কে যেহেতু জেনারেট করব, ওটাকে আমি আগে জেনারেট করে ফেলি যাতে পরবর্তীতে আর ভুল না হয়। তাহলে S3 থেকে এখন যদি আমি এখানে যাইতে চাই, দেখি কোন গ্রামারের রুল আছে, এস থেকে এক্সপ্রেশনে যাওয়ার কোথায় রুল আছে এটা একটু দেখতে হবে। তো দেখেন এই দুটো এসডিতে কিন্তু নাই, লাস্টের এসডিতে আছে। দেখেন লাস্টের এসডিতে কি, এস থেকে আইডি = ইতে যাওয়া যায়, রাইট? এস থেকে আইডি = ইতে যাওয়া যায়, দেন দেখেন ই থেকে আমরা কিন্তু E1 + E2 লিখতেই পারি। ঠিক আছে, তাহলে আমরা ওই কাজটাই করব, যে আইডি = ই লিখবো, দেন ই থেকে E1 + E2 করবো, দেন একটা ই থেকে আমরা EX-এ আসবো, আরেকটা ই থেকে আমরা এই নাম্বারে আসবো। তাহলে আমরা একটু ওই কাজটা করি, যে S3 থেকে দেখেন আমরা কোথায় কোথায় যাইতে পারি, আইডি = ই। তাহলে ই যেহেতু এখনো কোথাও ইউজ করিনি, তাহলে আমি এটার নাম দিলাম E1। ঠিক আছে, তাহলে আমাদের যে আইডি = ই, আর লাস্টে একটা সেমিক্লোনও আছে, তাহলে সেমিক্লোনটাকেও দিতে হবে। তাহলে এইখানেও একটা থাকবে কি, সেমিক্লোন। আচ্ছা, আমার ইনপুটটাকে একটু ঠিক করে নেই, যে আচ্ছা না, ইনপুটে সেমিক্লোন অলরেডি দিছি, সো সমস্যা নেই। তাহলে দেখেন এস থেকে আমরা নিলাম কি, আইডি = E1 সেমিক্লোন, এস থেকে আইডি = E1 সেমিক্লোন। এখন আমাদের কাজ হলো এই E1টা থেকে কাকে জেনারেট করা, এই E1টা থেকে আমাকে x+10-কে জেনারেট করা। তাহলে এটার জন্য আমাদের দেখেন এখানে ই থেকে E1 + E2 আছে, দেন একটা E1 থেকে আমরা ডিরেক্টলি আইডিতে যাব, যে এখন ই থেকে আইডি আছে, আর পরের যে E2 সেখান থেকে আমরা যাব ই থেকে নাম্বার, এই যে নাম্বারের যে আমি একটা রুল এক্সট্রা করে লিখছি, সেই রুলটা আমরা এখানে ইউজ করব। আমি একটু যাই, এখানে ই থেকে আগে E1 থেকে আমরা ডিরেক্টলি নিব কি, ওই যে প্লাসের রুলটা নিব, তাহলে আমরা লিখলাম E2 + E3। ঠিক আছে, আমরা নেমিংগুলো ডিস্টিংগুইশ করতেছি, আমি আবার মনে করে দিচ্ছি যে নেমিংগুলো যেন আলাদা আলাদা থাকে। এখন প্রথমটা থেকে আমরা নিব হচ্ছে এখান থেকে আইডি, পরেরটা এখান থেকে নিব নাম্বার, আমাদের গ্রামার রুল অনুসারে। তো আমি একটু এই আইডিগুলার লেক্সিমগুলোকে একটু লিখে ফেলি। ঠিক আছে, যেমন এখানকার প্রথম আইডি বলতে কে, প্রথম আইডি বলতে এখানে হচ্ছে ওয়াই, তারপরেরটা বলতে এক্স, আর তারপরটা বলতে 10। তাহলে আমি একটু এগুলা লিখে ফেলি, যে প্রথম আইডি বলতে বেসিক্যালি এখানে হচ্ছে আমার ওয়াই,
পরের আইডি বলতে এখানে হচ্ছে আমার এক্স, তারপরের নাম্বার বলতে এখানে বেসিক্যালি হচ্ছে আমার 10। তাহলে দেখেন আমার S3 পোর্শনটা জেনারেট করা শেষ। S3 থেকে যেটা আনার কথা ছিল সেটা আমরা আনতে পারছি। এখন আমাদের কাজ হলো যে S2টাকে ঠিকঠাক মতো শেষ করা, এই হোয়াইলের পোর্শনটাকে। তাহলে এটাকে যদি এখন আমি লিখি, তো দেখেন এখানে বুলিয়ান এক্সপ্রেশনটাকে আমাকে এক্সপ্যান্ড করতে হবে, রাইট? বুলিয়ান এক্সপ্রেশনটাকে এক্সপ্যান্ড করে আমরা হলাম এই যে এই ভিতরের পোর্শনটাকে পাবো, প্যারেনথেসিসের ভিতরের পোর্শনটা পাবো। আর এই S4 থেকে কাকে পাবো? এই S4 থেকে আমরা পাবো হচ্ছে x ইকুয়াল টু 0কে, x ইকুয়াল টু 0 সেমিকোলনকে। তাহলে আমি একটা একটা করে আসি, সবার আগে বুলিয়ানটাকে লিখি। বুলিয়ান থেকে দেখেন, বুলিয়ান থেকে আমাকে জেনারেট করতে হবে আমাকে এই লাইনটা। তো এগেইন যখন পার্স ট্রি আঁকবো তখন কিন্তু আমাদের প্রেসিডেন্সটা মাথায় রাখতে হয়। তো এখানে দেখেন অপারেটর আছে, বুলিয়ান অপারেটর আছে দুইটা, একটা আছে অর, একটা আছে অ্যান্ড। তাহলে এখানে কার প্রেসিডেন্সটা বেশি? অ্যান্ডের প্রেসিডেন্সটা বেশি। তাহলে যেটার প্রেসিডেন্সটা বেশি সেটা কিন্তু ট্রির নিচের লেভেলে থাকে, আর যেটার প্রেসিডেন্সটা কম সেটা ট্রির উপরের লেভেলে থাকে। তাহলে আমাকে দেখতে হবে যে প্রেসিডেন্স কম কোনটার, তাই না? সেটাকেই তো আমরা আগে এক্সপ্যান্ড করব, অর্থাৎ ট্রির উপরের লেভেলে রাখার জন্য। তাহলে দেখেন আমাদের এখানে প্রেসিডেন্স কম হলো অরের, তাহলে আমরা আগে বি থেকে B1 অর B2 এই রুলটাকে আমরা নিব, এর পরবর্তীতে আমরা হলো অ্যান্ডের রুলটাকে নিব। তাহলে আমরা আগে যেটা করব, যেহেতু প্রেসিডেন্স কম অরের, আমরা এইখান থেকে নিব হচ্ছে B2 অর B3, ঠিক আছে? এখান থেকে আমরা নিব হচ্ছে B2 অর B3, আমরা এই পোর্শনটাকে নিলাম B2 অর B3। তো এখন দেখেন এই প্রথম B2 থেকে আমরা কাকে জেনারেট করব? এই প্রথম B2 থেকে আমরা জেনারেট করব হচ্ছে এই a প্লাস এক্স গ্রেটার দেন 200, এই পোর্শনটাকে আমরা জেনারেট করব হচ্ছে এই B2 থেকে। আর এই B3 থেকে কাকে জেনারেট করব? এই B3 থেকে হলো অরের ওই পোর্শনে, অর্থাৎ এই যে এই পুরাটা x লেস দেন 50 অ্যান্ড x ডাজ নট ইকুয়াল টু y, এটাকে জেনারেট করব, ঠিক আছে? তাহলে আমি আগে এই B2 থেকে এটাকে জেনারেট করি, a প্লাস এক্স গ্রেটার দেন 200। তাহলে কোন রুলটা নিব? দেখেন এখানে কিন্তু রিলেশনাল অপারেটর চলে আসছে, রাইট? রিলেশনাল অপারেটর চলে আসছে। তাহলে আমরা দেখতে হবে কোন বুলিয়ান এক্সপ্রেশন থেকে রিলেশনাল অপারেটরে যাওয়া যায়। তো দেখেন এই যে বুলিয়ান বি থেকে E1 রিলেশনাল অপারেটর E2, তাহলে আমরা এই রুলটাকে এখন আমরা ইউজ করব, বি থেকে E1 রিলেশনাল অপারেটর E2। তাহলে এখান থেকে আমরা নিব। এখন প্রথমত E1 কি লিখবো? E1 কিন্তু অলরেডি হয়তো আমাদের ইউজ হয়ে গেছে, দেখেন E1 E2 E3 ইউজ হয়ে গেছে, তাহলে আমাদের E4 থেকে ইউজ করতে হবে। তাহলে আমরা লিখলাম E4, দেন রিলেশনাল অপারেটর, এরপর লিখলাম E5, ঠিক আছে? E4 রিলেশনাল অপারেটর E5। এখন E4 থেকে কাকে জেনারেট করব? E4 থেকে জেনারেট করব হলো a প্লাস এক্সকে, আর রিলেশনাল অপারেটর হিসেবে আছে এইটা। আর E5 থেকে জেনারেট করব হলো এই নাম্বারটাকে। তাহলে E4 থেকে এখন হলো আপনাদের যদি মনে থাকে ওই যে E থেকে E1 প্লাস E2 একটা রুল ছিল, E থেকে E1 প্লাস E2 একটা রুল ছিল, এই যে এই রুলটা, এটাকে আমরা নিব। আর E থেকে ডিরেক্টলি নাম্বারে যাওয়া যায়, এটাকেও আমরা নিব। তাহলে E4 থেকে আমরা নিব হচ্ছে এখন E6 প্লাস E7, ঠিক আছে? এটুক নিলাম। দেন E6 থেকে আমাদের বেসিক্যালি কি আসবে? আইডি আসবে, তাই না? a প্লাস এক্স যেহেতু আছে তাহলে একটা দুইটা আইডি আসবে, এখানে একটা আইডি আসবে, এখানে একটা আইডি আসবে, আর মাঝখানে প্লাস। তাহলে এখানে E6 থেকে আমরা নিচ্ছি হচ্ছে একটা আইডি, E7 থেকেও আমরা নিচ্ছি হলো আইডি, এবং আইডিগুলো কি? প্রথমটা হচ্ছে a, তারপরটা হচ্ছে আমার এক্স। তাহলে a প্লাস এক্স আসতেছে, রিলেশনাল অপারেটর হিসেবে আসতেছিল আমার গ্রেটার দেন সাইনটা, তাহলে এখানে আমরা এটা লিখে রাখতেছি, মানে লেক্সিমগুলো। আর E5 থেকে কি আসতেছে? এটা ডিরেক্টলি নাম্বার আসতেছিল যে 200, রাইট? 200টা আসতেছিল, তাহলে আমরা কি লিখবো? E5 থেকে নাম্বার লিখবো, আর এই নাম্বারের লেক্সিমটা কত? নাম্বারের লেক্সিমটা হচ্ছে 200, তাহলে এটা আমরা লিখে ফেললাম। তাহলে B2-র পোর্শনটা আমাদের হয়ে গেছে। এখন আমাদের কাজ হলো এই B3-র পোর্শনটাকে নিয়ে আঁকা। B3-র পোর্শনটা কোনটা? এই যে এই পুরো জিনিসটা, এই অরের এই পাশেরটা। তাহলে এখানে দেখেন একটা অ্যান্ড আছে, রাইট? এখানে একটা অ্যান্ড আছে মাঝখানে। তাহলে বুঝতেই পারতেছেন যে আমাকে এখন কি করতে হবে? এখান থেকে ওই যে অ্যান্ডের রুলটাকে নিতে হবে। তাহলে B3 পর্যন্ত আছে, তাহলে আমরা লিখলাম B4 অ্যান্ড B5। তাহলে এবার আমরা নিলাম B4 অ্যান্ড B5। তাহলে একটা B4 থেকে জেনারেট হবে আমার x লেস দেন 50, আর B5 থেকে জেনারেট হবে x ডাজ নট ইকুয়াল টু y। তাহলে x লেস দেন 50কে যদি জেনারেট করতে চাই, ওই যে আবার E1, এখান থেকে আমাদের ছিল E1 রিলেশনাল অপারেটর E2। তাহলে E1 E2 তে ইউজ করা যাবে না, আমরা দেখেন অলরেডি E7 পর্যন্ত ইউজ করে ফেলছি, তাহলে আমাদের নিতে হবে E8 থেকে। E8 রিলেশনাল অপারেটর
E9, তাই না? তাহলে ওইখান থেকে কি আসতেছে, একটা থেকে আসতেছে x, একটা থেকে আসতেছে 50। তাহলে এখান থেকে আসবে আমাদের ডিরেক্টলি আইডি, এই আইডিটা মানে হচ্ছে x, এখান থেকে আসতেছে নাম্বার, এই নাম্বারটা মানে বেসিক্যালি হচ্ছে আমাদের 50। আর মাঝখানে যে রিলেশনাল অপারেটর, এটা মানে কি, এই রিলেশনাল অপারেটরটা মানে হচ্ছে আমাদের লেস দেন। তাহলে এখান থেকে আমাদের আসতেছে হলো লেস দেন। তাহলে এইটুক মিলে গেছে x লেস দেন 50। আর এই B5 থেকে কাকে জেনারেট করব, এই B5 থেকে আমরা এই ডাজ নট ইকুয়াল টু, তাহলে এটাও তো আমরা রিলেশনাল অপারেটর, রাইট? ওই E1 রিলেশনাল অপারেটর E2 ওই সেম জিনিসে পড়বে। তাহলে এবার দেখেন আমি অলরেডি E9 পর্যন্ত ইউজ করে ফেলছি, তাহলে এখানে যেটা হবে E10 ইউজ করতে হবে। E10 রিলেশনাল অপারেটর E11, দেন E10 থেকে কাকে জেনারেট করব, E10 থেকে আমরা এক্সকে জেনারেট করব, রিলেশনাল অপারেটর হিসেবে আছে নট ইকুয়াল, আর ওখানে কে আছে, ওয়াই আছে, তাই না? তাহলে এখান থেকে আমরা নিব হচ্ছে আইডি, এটা হচ্ছে আমার এক্স, এইখান থেকে আসতেছে আমার, এখান থেকে আইডি আসতেছে, এটা হচ্ছে আমার ওয়াই, আর এই রিলেশনাল অপারেটরটা হিসেবে কে আসতেছে, নট ইকুয়াল। এটা ঠিক আছে। তাহলে আমাদের দেখেন এই বি এর পোর্শনটা আমরা জেনারেট করছি, এখন শুধু কে বাকি আছে, S4টা বাকি আছে। তো আপনার যদি মনে থাকে S4 থেকে কে আসতো, S4 থেকে x ইকুয়াল টু 0 সেমিক্লোন, এইটা আসতো, রাইট? তাহলে আমাদের যে রুলটা ছিল, এই যে এস থেকে আইডি ইকুয়াল টু ই সেমিক্লোন, এটাকে নিতে হবে। এই যে আইডি ইকুয়াল টু ই সেমিক্লোন, এটাকে নিতে হবে। তাহলে এস থেকে আমরা যদি এখন একটু নেই আইডি ইকুয়াল টু ই সেমিক্লোন, তাহলে এখানে লিখলাম আইডি, দেন লিখলাম ইকুয়াল টু, এখানে লিখলাম ই, দেন লিখলাম সেমিক্লোন। আচ্ছা, এখন ই তো লেখা যাবে না, আমরা এখানে E11 পর্যন্ত অলরেডি ইউজ করে ফেলছি, এখানে লিখতে হবে E12। ঠিক আছে, অর্থাৎ ডিস্টিং রাখতেছি। তাহলে প্রথম আইডিটা এই বেসিক্যালি, এটা বেসিক্যালি এক্সকে বোঝাচ্ছে, এক্স, আর এই এখান থেকে নাম্বারে আসবো, তাই না? এক্স ইকুয়াল টু যেহেতু 0, তাহলে নাম্বারটা, এই নাম্বারের লেক্সিমটা হচ্ছে 0। তাহলে আমাদের পার্স ট্রিকে আমরা যদি একটু দেখি, এইটা ছিল আমাদের মোটামুটি আমাদের যে পার্স ট্রি, সেটার অবস্থা হলো অনেকটা এরকম দেখতে। বুঝতে পারতেছেন, অনেক বড় হয়ে গেছে, এবং বুলিয়ান এক্সপ্রেশন রিলেটেড যেই সব আমার এক্সপ্রেশন আসে, সেগুলো পার্স ট্রি কিন্তু অনেক বড় হয়। ঠিক আছে, যেহেতু আমাদের অনেকগুলা রুল আছে এখানে, এবং আপনাদের এসডিডিটাও কিন্তু বড়। দেখেন এই তিনটা এসডিডি মিলে কিন্তু আমি ওটাকে আঁকতে পারছি। সো পরীক্ষা যখন দেওয়া থাকবে তখন কিন্তু পুরাটাই দেওয়া থাকবে, সবগুলো এসডিডি দেওয়া থাকবে, যেটা ইউজ করে আপনি আঁকতে পারবেন। এখন আমাদের কাজ হলো এই পার্স ট্রিটাকে ট্রাভার্স করা, এবং ট্রাভার্স করার সময় আমাদের যেসব অ্যাট্রিবিউটগুলো আছে সেই অ্যাট্রিবিউটগুলোকে ক্যালকুলেট করা। তো আপনারা যদি এখানে দেখে থাকেন, আমি যেটা বলছিলাম যে এখানে আমাদের এসডিডি দেওয়া বা সিনট্যাক্স ডিরেক্টেড ডেফিনেশনটা দেওয়া। সো এখানে আমাদের কেয়ারফুল থাকতে হবে যে ইনহেরিটেড অ্যাট্রিবিউটগুলোর সময়। কারণ কি? কারণ হচ্ছে ইনহেরিটেড অ্যাট্রিবিউটগুলো কখন ক্যালকুলেটেড হয়, এই যে যখন আমরা ট্রাভার্স করি, যাওয়ার সময় কিন্তু ইনহেরিটেড অ্যাট্রিবিউটগুলো ক্যালকুলেটেড হয়, এখান থেকে এখানে যাওয়ার সময় ক্যালকুলেট হবে। আর সিনথেসাইজ অ্যাট্রিবিউটগুলো কখন ক্যালকুলেট হয়, যখন রিডিউস হইতো। যেমন কথার কথা S2 থেকে S3-তে যখন রিডিউস হয় S1-এ, ওই সময় রিডিউসের সময়, অর্থাৎ কার্লি ব্রেসটা যে সবার লাস্টে থাকতো এই সিনথেসাইজ অ্যাট্রিবিউটের ক্ষেত্রে, তখন রিডিউসের সময় যেগুলো ক্যালকুলেট হতো সেটা ছিল আমার সিনথেসাইজ অ্যাট্রিবিউট। ঠিক আছে, যেমন এখানে যেমন নাম্বার থেকে যখন E5 এ রিডিউস হবে, তখন যেই অ্যাট্রিবিউটটা ক্যালকুলেট হবে সেটা কিন্তু সিনথেসাইজড। আর ইন কেস কথার কথা, যদি আমার B2 থেকে E4-এ যাওয়ার সময় আমার E4-এ কোনো কিছু করতে হয়, যাওয়ার সময় যদি কোনো কিছু করতে হয়, তখন হইলো আমার সেটা হবে ইনহেরিটেড অ্যাট্রিবিউট, ওই আকারে পাস হচ্ছিল। তো যখন SDT দেওয়া থাকতো তখন তো আমাদের কার্লি ব্রেসের পজিশনগুলাই ওইভাবে লেখা থাকতো, রাইট? যেমন আমি আমি এখানে P থেকে S1 যে রুলটা আছে, তো এইখানে যদি যাওয়ার সময় কোনো কিছু করতে হইতো, তখন কিন্তু আমাকে এই S1-এ যাওয়ার আগেই এখানে অ্যাট্রিবিউট আকারে লেখা থাকতো SDT-তে। ঠিক আছে, তো তখন আমরা বুঝতাম যে আচ্ছা, তাহলে P থেকে S1-এ যাওয়ার সময় আমাকে এটা করতে হবে। আর যদি কখনো লাস্টে থাকে, সেটার মানে কি? সেটার মানে হচ্ছে যখন S1 থেকে P-তে রিডিউস হবে তখন এই কাজটা করতে হবে। তাহলে ওইটার মানে হচ্ছে, যদি লাস্টে থাকার মানে কি, লাস্টে থাকা হচ্ছে যে যখন পুরা ট্রিটা ট্রাভার্স করে আমরা ঘুরে ব্যাক করতেছি, ব্যাক করার সময় যখন রিডিউস হচ্ছে, রিডিউসের সময় হলো আমার এই কার্লি ব্রেসের এই কাজগুলো হচ্ছে। ঠিক আছে, এখন এটা তো এসডিটির সময় তো আমরা কার্লি ব্রেসের পজিশনগুলো দেখে বুঝতে পারবো যে যাওয়ার সময় কি হচ্ছে আর আসার সময় কি হচ্ছে। ঠিক আছে, বাট এখন এসডিডি যখন দেওয়া থাকবে, যেটা হলো আপনাদের এখানে দেওয়া আছে এসডিডি, তখন কিন্তু এরকম কোনো আলাদা করে পজিশন আকারে দেওয়া নেই। দেখেন এখানে সব রুল
ইনহেরিটেড সিনথেসাইজ যা আছে সব এই রাইট সাইডে লেখা আছে একভাবে। সো আপনাকে দেখে দেখে বুঝতে হবে কোনটা ইনহেরিটেড, কোনটা কোথায় এক্সিকিউট হচ্ছে বা কখন হচ্ছে, সেটা আপনাকে দেখে বুঝতে হবে। তো এই গ্রামারটা একটু যখন পড়বেন তখন হয়তো জিনিসটা বুঝতে পারবেন যে আমার এখানে কোড অ্যাট্রিবিউটটা, এই শুধুমাত্র কোড অ্যাট্রিবিউটটা হলো আমার সিনথেসাইজ অ্যাট্রিবিউট। আপনাদের এই জিনিসটা একটু মনে করাই দিই, সিনথেসাইজ অ্যাট্রিবিউট কারা ছিল, যেই অ্যাট্রিবিউটগুলার মানে কোনো একটা সিম্বলের, কোনো একটা নন টার্মিনালের, অর্থাৎ আমি ধরলাম নন টার্মিনাল কোনো একটা অ্যাট্রিবিউট ক্যালকুলেট করার সময় যদি তার নিজের অ্যাট্রিবিউটটা ইউজ হয়, অর্থাৎ এরই অন্য কোনো অ্যাট্রিবিউট ইউজ হয়, অথবা তার চাইল্ডের অ্যাট্রিবিউটগুলো ইউজ হয়, তখন আমরা সেটাকে বলতাম সিনথেসাইজ অ্যাট্রিবিউট। ঠিক আছে, সেজন্য যেটা হচ্ছিল যে এটা কার্লি ব্রেসটা লাস্টে থাকতেছিল, কারণ কি আমাকে এর অ্যাট্রিবিউটটা ক্যালকুলেট করার জন্য বি আর সিকে কিন্তু পুরাটাই ট্রাভার্স করতে হবে, তারপরেই কেবলমাত্র আমি এর অ্যাট্রিবিউটটা পাবো। সেজন্য এখানে কার্লি ব্রেসটা পড়তো লাস্টে সিনথেসিস অ্যাট্রিবিউটের ক্ষেত্রে। তার মানে এখানে বেসিক্যালি চাইল্ডের উপর আমার প্যারেন্টের অ্যাট্রিবিউটটা ডিপেন্ডেন্ট, অথবা নিজের অ্যাট্রিবিউটের উপরে ডিপেন্ডেন্ট। এটা ছিল আমার সিনথেসাইজ। আর ইনহেরিটেডটা কী ছিল? ইনহেরিটেডটা ছিল যে আমার যদি কখনো প্যারেন্ট থেকে চাইল্ডের কাছে কোনো অ্যাট্রিবিউট যায়, অথবা তার সিবলিং থেকে যদি আরেকটা সিবলিংয়ের কাছে যায়, তখন এগুলো ছিল আমার ইনহেরিটেড অ্যাট্রিবিউট। ঠিক আছে, তো এটা অলরেডি আমরা ডেফিনেশনগুলো মিডিয়ার আগে পড়ছিলাম, সো একটু মনে থাকার কথা এই জিনিসগুলো। তো আপনাদের এখানে যতখানি এস ডট কোড দেখবেন, এই কোড অ্যাট্রিবিউটটা দেখবেন যে এখানে এস ডট কোড মানে কি, যে প্যারেন্টের কোড, তাই না? এই এসটা মানে হলো এই এস, এটা ইউজ হচ্ছে কোথা থেকে? দেখেন বি ডট কোডটা হলো তার চাইল্ড, আবার S1 ডট কোড এটাও তার চাইল্ড, বি ডট ট্রু এটা বেসিক্যালি কি, চাইল্ডের একটা অ্যাট্রিবিউট। তাহলে এখানে এই প্যারেন্টের এই কোডটা অ্যাট্রিবিউট হচ্ছে ক্যালকুলেট হচ্ছে চাইল্ডের থ্রুতে, সেজন্য এটা কিন্তু একটা সিনথেসাইজ অ্যাট্রিবিউট। সো বুঝতে পারতেছেন, এইটাতে যদি আমরা SDT আকারে লিখতাম, সেটা লেখা লাগতো কিন্তু কার্লি ব্রেস দিয়ে লাস্টে, অর্থাৎ রিডিউসের সময় আমার এই কাজটা হইতো। তো এখানে বাকি যতখানি কোড আছে এটা আপনারা পরে ফ্রি টাইমে দেখে নিন, যে কোড অ্যাট্রিবিউটগুলো যতখানি আছে সবগুলোই হলো আমার সিনথেসাইজড অ্যাট্রিবিউট, অর্থাৎ ওই অ্যাট্রিবিউটের ডেফিনেশনের সাথে মেলে। আর বাকি যেগুলো আছে, যেমন এই যে লেবেল ক্রিয়েট করা, সেগুলো হলো আমার ইনহেরিটেড অ্যাট্রিবিউট। অর্থাৎ এখানে আমি জাস্ট একটা এক্সাম্পল দিই, যেমন চিন্তা করেন যে এইটার কথা চিন্তা করেন, আমার এই যে এইখানে বি ডট ফলস ইকুয়াল টু এস ডট নেক্সট, তাই না? এখানে বেসিক্যালি কী হইলো দেখেন, এখানে বেসিক্যালি হলো এস ডট নেক্সটের ভ্যালুটা আমার বি ডট ফলসে অ্যাসাইন হচ্ছে। তার মানে এখানে দেখেন প্যারেন্ট থেকে জিনিসটা চাইল্ডে অ্যাসাইন হচ্ছে, তাই না? অ্যাসাইনমেন্ট তো রাইট সাইড থেকে অলওয়েজ লেফট সাইডে হয়, তো প্যারেন্ট থেকে অ্যাসাইন হচ্ছে চাইল্ডে, তাহলে প্যারেন্ট থেকে অ্যাসাইন হচ্ছে চাইল্ডে, তাহলে এই যে এই কাজটা হচ্ছে সেটা কিন্তু আমার একটা ইনহেরিটেড অ্যাট্রিবিউট। প্যারেন্ট থেকে যখন চাইল্ডে কোনো ভ্যালু যায়, বা চাইল্ডের অ্যাট্রিবিউটগুলো যদি প্যারেন্টের থ্রুতে ক্যালকুলেটেড হয়, তখন আমরা সেটাকে বলি ইনহেরিটেড অ্যাট্রিবিউট, অথবা কোনো যদি সিবলিংয়ের থ্রুতেও হয় তখনও আমরা সেটাকে বলি ইনহেরিটেড অ্যাট্রিবিউট। তো এখানে দেখবেন যে আপনাদের যে লেবেলিংয়ের কাজগুলো যেখানে হয়েছে, সেই কাজগুলো বেসিক্যালি হলো ইনহেরিটেড অ্যাট্রিবিউটের কাজগুলো হয়েছে। সো আমি একটা সহজ ট্রিক বলে দিই যে এখানে কোনটা বুঝবেন যে ইনহেরিটেড অ্যাট্রিবিউট। খালি দেখবেন যে আপনি যখন ট্রাভার্স করবেন, মানে ট্রি থেকে, তো দেখেন ট্রিতে আমরা যখন ট্রাভার্সিংটা শুরু করি, কোনখান থেকে শুরু করি? পি থেকে, স্টার সিম্বল থেকে আমরা আগে S1-এ আসি, রাইট? তো আপনারা দেখবেন পি থেকে এখানে যাওয়ার সময় কি কোনো অ্যাট্রিবিউট ক্যালকুলেট হয়েছে কিনা, অর্থাৎ আপনার গ্রামারে S1 ডট সামথিং কোনো কিছু লেখা আছে কিনা, অর্থাৎ S1 ডট সামথিং কিছু ইকুয়াল টু সামথিং এরকম কিছু লেখা আছে কিনা। যদি এরকম কিছু লেখা থাকে তখন বুঝবেন যে আমার সেটা ইনহেরিটেড অ্যাট্রিবিউট, অর্থাৎ যেইখানে যাচ্ছি, যেই নন টার্মিনালে যাচ্ছি, সেইটা ডট সামথিং কোনো কিছু লেখা আছে কিনা, সেইটা ডট সামথিং ইকুয়াল টু কোনো কিছু আছে কিনা, তাহলেই বুঝে নেবেন যে আমাকে ওইটা যাওয়ার সময় ক্যালকুলেট করতে হবে। ঠিক আছে, আমি একটা দেখাই, তাহলেই বুঝতে পারবেন যে কি বলতে যাচ্ছি এখানে। এখানে দেখেন সবার আগে আমরা কি পি থেকে এসে যাচ্ছি। আচ্ছা, এইখানকার এস মানে আমার এখানকার কিন্তু S1, তাহলে একটু খেয়াল রাখবেন যে পি থেকে এসে যাওয়ার সময় এস ডট সামথিং কি কোনো কিছু আছে? পি থেকে এসে যাওয়ার সময় আমি এসে যেহেতু যাচ্ছি, দেখতেছি যে এস ডট সামথিং কি রাইট সাইডে কিছু লেখা আছে? দেখেন লেখা আছে এস ডট নেক্সট ইকুয়াল টু নিউ লেভেল, তাহলে আমাকে বুঝতে হবে যে এইটা কিন্তু একটা ইনহেরিটেড অ্যাট্রিবিউট, এস ডট নেক্সটটা একটা ইনহেরিটেড অ্যাট্রিবিউট। তাহলে পি থেকে এসে যাওয়ার সময় আমি যেখানে যাচ্ছি, এসের একটা এখানে একটা ক্যালকুলেট করা আছে, তাহলে বুঝতেছি এটা একটা ইনহেরিটেড অ্যাট্রিবিউট। তাহলে দেখেন আমরা যেটা করব, আমরা এই এস ডট নেক্সট, ওখানকার এস মানে হলো আমাদের S1, তাহলে এখানে যেটা হবে S1 ডট নেক্সটে নিউ লেভেল ছিল, তাই না? তাহলে নতুন লেভেল হিসেবে আমরা L1 লিখলাম, আমরা L1 দিয়ে লেভেলিংগুলো শুরু করলাম।
তাহলে S1 ডট নেক্সট ইকুয়াল L1, তাহলে পি থেকে S1-এ আসলো, তাহলে আসার সময় আমার এই কাজটা হইলো, ঠিক আছে। আচ্ছা, এরপরে কোথায় যাবে? এরপরে কিন্তু এই S1 থেকে সে S2-তে যাবে, রাইট। আমার ট্রাভার্সিংটা কীভাবে হয়? পি থেকে S1-এ আসবে, S1 থেকে S2-তে, দেন হোয়াইল থেকে এখানে, দেন এইভাবে পুরো জিনিসটা ট্রাভার্স হবে, রাইট। তাহলে S1 থেকে এবার S2-তে আসবে, তাহলে S1 থেকে S2 আসা মানে হচ্ছে কি? মানে হচ্ছে আমার এখানে আসতেছে S1 থেকে S2, বাট আমার গ্রামারে কি? গ্রামারে বেসিক্যালি S থেকে S1-এ যাচ্ছে, S থেকে S1-এ যাচ্ছে। তাহলে গ্রামারে যখন S1-এ যাবে আমি দেখবো যে S1 ডট সামথিং কি কোনো কিছু লেখা আছে? দেখেন গ্রামারে S1 ডট নেক্সট কিন্তু লেখা আছে, গ্রামারে S1 ডট নেক্সট কিন্তু লেখা আছে, তাই না? তাহলে এইখানে একখানে লেখা আছে, আর কি কোথাও লেখা আছে S1 ডট সামথিং? আর কোথাও লেখা নেই। তাহলে এই যে এইটা বুঝতেছেন যে যাওয়ার সময় ক্যালকুলেট হবে যে S1 ডট নেক্সট ইকুয়াল টু নিউ লেভেল। তাহলে আমরা ওই কাজটা করব, S1 ডট নেক্সট ইকুয়াল টু নিউ লেভেল। আচ্ছা, এইখানকার আরেকটা জিনিস বলে রাখি, এইখানকার S1 মানে কি? এইখানকার S1 মানে হচ্ছে আমার ট্রিতে কিন্তু S2, যেহেতু আমি নাম্বারিংগুলো চেঞ্জ করে ফেলছি। তাহলে আমার এখানে বেসিক্যালি এটা হলো S2 ডট নেক্সট, এইখানে হলো নিউ লেভেলটা পড়বে, L2 পড়বে। তো আমি এই যে ডিস্টিংগুইশ করে যখন নাম্বারিংগুলো করছি, এই জন্য এইখানে একটু কেয়ারফুল থাকতে হবে আপনাকে। এই যে যখন এই গ্রামার রুলগুলো অ্যাপ্লাই করবেন, যেমন এইখানকার S1-এর সাথে যেন আবার এই S1 না মিলে যায়, এইখানকার এগুলা যেন না মিলে যায়। যেমন এখানকার S1 মানে এখানকার যে S1 সেটা তো চাইল্ড, এই চাইল্ডটা বেসিক্যালি হচ্ছে আমার S2, ঠিক আছে। আর এখানকার S, গ্রামারের যেটা S, সেটা হলো আমার পার্সি থেকে, আমার পার্সিতে কিন্তু সেটা আবার S1। সো এইটা কিন্তু ভুল হয়, ওই জন্য এটা একটু সাবধানে কেয়ারফুলি এই কাজগুলো করবেন। তাহলে দেখেন S থেকে S1-এ যখন আমরা যাচ্ছি, যাওয়ার সময় আমাদের দেখতেছি যে S1 ডট সামথিং কিছু লেখা আছে কিনা, যেহেতু লেখা আছে আমরা ওটা ওই সময় করে ফেলছি। আর তো কিছু লেখা নেই, আর S1 ডট সামথিং কি লেখা আছে? কোথাও লেখা নাই, তাহলে আমাদের আর কিছু করতে হবে না। দেন আপনারা কোথা থেকে, এবার দেখেন এখান থেকে আমরা এই হোয়াইলে আসবো, তাই না? S2 থেকে আমরা হোয়াইলে আসলাম, তাহলে S2 থেকে আমরা এই হোয়াইলে আসলাম, S2 থেকে হোয়াইলে আসলাম। তো এখানে তো কোনো কিছু করতে হবে না হোয়াইলে যাওয়ার সময়। তারপর হোয়াইল থেকে প্যারেনথেসিসে আসলাম, এখানেও কোনো কিছু করতে হবে না। দেন প্যারেনথেসিস থেকে যখন এই B1-এ আসলাম, তখন দেখি কোনো কিছু করতে হয় কি না। দেখেন এই যে হোয়াইলের প্যারেনথেসিস থেকে যখন সে বিতে যাবে, আমার পার্সিতে সেটা ছিল B1, আর গ্রামারে সেটা কি? গ্রামারে সেটা হলো বি। প্যারেনথেসিস থেকে যখন সে বিতে যাবে, আমরা দেখব যে বি ডট সামথিং কোনো কিছু লেখা আছে কিনা। দেখেন এখানে লেখা আছে বি ডট ট্রু লেখা আছে, বি ডট ফলস লেখা আছে। আর কি কোনো কিছু আছে? আর নাই, তাই না? এখানে দুইটা আছে, বি ডট ট্রু, বি ডট ফলস। তাহলে আমাকে যাওয়ার সময় এই দুটো কাজ করতে হবে। বি ডট ট্রু লেখা আছে নিউ লেভেল, তাহলে আমরা ওই কাজটা করি। তাহলে আমরা লিখলাম B1 ডট ট্রু নিউ লেভেল, রাইট। নিউ লেভেলে এখনও L1 L2 ইউজ করছি, তাহলে আমরা L3টাকে লিখি। আর বি ডট ফলস, বি ডট ফলস ইকুয়াল কে ছিল? S ডট নেক্সট, তাই না? বি ডট ফলস ছিল S ডট নেক্সট। তাহলে S ডট নেক্সটে এখানকার S যেটা, এখানকার যেটা S, তাই না? এখানকার যেটা S আমার পার্সিতে কিন্তু সেটা S2, আমার পার্সিতে কিন্তু সেটা S2। যেমন S2 থেকেই তো হোয়াইল প্যারেনথেসিস বি আসছে, রাইট, আমার পার্সিতে। আর এখানে ছিল সেটা S থেকে হোয়াইল বি S1। তাহলে পার্সিতে S2 ডট নেক্সট কে ছিল? L2। তাহলে আমাদের B1 ডট ফলসে কে ঢুকবে? L2 ঢুকবে। আচ্ছা, আপনাদের একটু খেয়াল যদি থাকে, আমি কিন্তু আগের ভিডিওতে বলছিলাম যে আপনার কাছে যে S এর নেক্সট লেভেল এগুলো কিন্তু অলরেডি চলে আসবে, ঠিক আছে। তাহলে এখন হয়তো বুঝতে পারতেছেন যে কীভাবে এই লেভেলগুলো অলরেডি চলে আসছে, কারণ কি আমরা যে যাওয়ার সময়ই তো ওই লেভেলগুলো ফিক্স করতেছিলাম, S এর লেভেলগুলো। অ্যান্ড S এর লেভেল যখন ফিক্স করছি, ওই লেভেলগুলো কিন্তু আমরা দেখেন এই বি এর ট্রু ফলসে আমরা অলরেডি সেটাকে অ্যাসাইন করছি। তো আমি কিন্তু এই কথাগুলো বলছিলাম আগের ভিডিওতে যে S এর লেভেলগুলো আপনার কাছে অলরেডি থাকবে, সেজন্য দেখবেন যে এই S নেক্সটকেই কিন্তু আমরা অ্যাসাইন করতেছে বাকিগুলোতে। আবার বলছিলাম যখন এই বিকে ভেঙে B1 B2 করব, তখন অলরেডি B1 এর লেভেলগুলো, বি লেভেলটা কিন্তু আপনার কাছে থাকবে। আপনার কাজ কি? B1 আর B2 লেভেলগুলোকে ঠিকঠাক মতো লেভেলিং করা, যে বি ডট ট্রুতে যাবে নাকি বি ডট ফলসে যাবে। তো অলরেডি দেখতে পারতেছেন যে এইখানে এই যে বি এর ট্রু ফলস লেভেল কিন্তু অলরেডি ইনিশিয়ালাইজ হয়ে গেছে। তো B2 আর B3গুলোকে জাস্ট এই যে সিমেন্টিক অ্যাকশন আছে সেইটা অনুসারে হয় সে L3 L2 বা নিউ লেভেল যদি ক্রিয়েট করতে হয় সেটা পাবে। তার মানে যে জিনিসটা আমি বারবার জোর দিচ্ছি, এই যে প্যারেন্টাল লেভেলগুলো কিন্তু আমার আগে থেকেই পেয়ে যায়, মানে আগে থেকেই আমরা যেহেতু ইনহেরিটেড অ্যাট্রিবিউটের থ্রুতে আমরা এটাকে আগে থেকে ইনিশিয়ালাইজ করে রাখি, ঠিক আছে।
তো আচ্ছা যাই হোক, এখন আমরা এই বি ওয়ানকে পার্স করল, বি ওয়ানে যাওয়ার সময় আমরা এই কাজগুলো করলাম, তাই না? এই যে প্যারেনথেসিস থেকে বি ওয়ানে যাওয়ার সময় আমরা এই ট্রু ফলসটাকে লিখলাম। সো এরপর কি করতে হবে, এরপরে বি ওয়ানকে ট্রাভার্স করতে হবে, তাই না? বি ওয়ানের যে চাইল্ড আছে তিনটা, এই তিনটা চাইল্ডকে এখন ট্রাভার্স করতে হবে। তাহলে বি ওয়ান থেকে বি টুর কাছে গেলাম। এখন বি ওয়ান থেকে যখন বি টুর কাছে যাবো, এই যাওয়ার সময় কোনো কিছু কি করতে হবে, তাহলে আমাদের এই রুলটাকে দেখতে হবে, বি থেকে এই যে অরের যে রুলটা সেখানে দেখতে হবে। দেখেন বি থেকে অরের যে রুলটা আছে এইখানে, আমি বি ওয়ান থেকে বি টুতে যাচ্ছি, এটার মানে কি গ্রামারে কোথায় যাচ্ছি, গ্রামারে যাচ্ছি বি থেকে বি ওয়ানে। আচ্ছা দেখি যে বি ওয়ান ডট সামথিং কোনো কিছু লেখা আছে, দেখেন বি ওয়ান ডট ট্রু লেখা আছে, বি ওয়ান ডট ফলস লেখা আছে, আর কি কোথাও লেখা আছে, আর কোথাও লেখা নেই। তাহলে এই যাওয়ার সময় বি থেকে বি ওয়ানে যাওয়ার সময় আমার এই কাজগুলো হবে, বি ওয়ান ডট ট্রু, বি ওয়ান ডট ফলস। তাহলে বি ওয়ান ডট ট্রুতে লেখা ছিল বি ডট ট্রু, তাহলে একটু যাই, আমার গ্রামারের বি ওয়ান মানে হচ্ছে আমার বি টু, তাহলে এটার যে ট্রু, তাই না? এই যে এখানকার এই চাইল্ডের যে ট্রু, সেই ট্রুটা বেসিক্যালি কি, প্যারেন্টের যে ট্রু লেভেল সেটা, প্যারেন্টের যে ট্রু লেভেল সেটা। তাহলে এই চাইল্ডের ট্রু লেভেল মানে হচ্ছে প্যারেন্টের যে ট্রু লেভেল, প্যারেন্টের ট্রু লেভেল কত, L3। তাহলে এখানে আমরা লিখবো L3। আচ্ছা আরেকটা যেটা ছিল, এই সেকেন্ড চাইল্ডের যে ফলস লেভেল, না সরি, না ওইটারই যেটা ফলস লেভেল বি ওয়ানেরই, তাই না? প্রথম চাইল্ডের যেটা ফলস লেভেল সেখানে কি নতুন লেভেল ক্রিয়েট করতে বলছে, অর্থাৎ এইটার এই প্রথম চাইল্ডেরই ফলস লেভেলে নতুন একটা লেভেল আনতে বলছে। তাহলে এখানে আমরা লিখবো কত, L4। L3 পর্যন্ত আমরা অলরেডি ইউজ করে ফেলছি, আমরা এখানে লিখবো L4। আশা করি এটা বুঝতে পারছেন। এরপর সে কোথায় যাবে, মানে বি ওয়ান থেকে বি টুতে যাওয়ার সময় আমার এই কাজগুলো হলো, এরপর বি টু থেকে E4-এ যাবে, রাইট? তো বি টু থেকে যখন E4-এ যাবে তখন কি কোনো কিছু করতে হবে, যদি কোনো কিছু করতে হয় আমাকে ওখানে ই ডট সামথিং লেখা থাকবে, গ্রামারে ই ডট সামথিং লেখা থাকবে। দেখেন এই বি থেকে যখন E1-এ গেছে, আমার এখানে সেটা ছিল E4, তখন কি E1 ডট সামথিং কোনো কিছু লেখা আছে, E1 ডট সামথিং ইকুয়াল টু লেখা নাই এখানে, তাই না? এখানে দেখেন লেখা আছে কি, একটাই রুল, বি ডট কোড, এটা তো আমার সিনথেসাইজ অ্যাট্রিবিউট। সো আমাকে যাওয়ার সময় কোনো কিছু করতে হবে না। যদি থাকতো তখন হলো আমাকে E1 ডট কোড ইকুয়াল টু লেখে কোনো কিছু একটা থাকতো, ঠিক আছে, যদি ইনহেরিটেড থাকতো। সো এখানে যেহেতু নাই, এটা যেহেতু একটা সিনথেসিস অ্যাট্রিবিউট, দেখে বুঝতেছেন, তাহলে আমাকে এখানে কোনো কিছু করতে হবে না। আচ্ছা তাহলে দেন E6 থেকে আইডির কাছে যাবে। আপনারা যদি গ্রামার রুল দেখেন, এখানেও যাওয়ার সময় কোনো কিছু করতে হবে না। এরপর কি হয়, এরপর কিন্তু রিডাকশনগুলো হয়, অর্থাৎ ব্যাক করে যখন আইডি থেকে যখন E6-এ যাবে, এখন কি হবে, এখন কিন্তু সিনথেসাইজ অ্যাট্রিবিউটগুলো ক্যালকুলেট হবে। তাহলে আইডি থেকে যখন ইতে আসে রিডাকশনের সময়, এটা আমাদের কোথায় আছে, যে এখানে আছে। আইডি থেকে যখন সে ইতে আসে তখন কি হয় রিডাকশনের সময়, ই ডট অ্যাড্রেস, তাই না, টপ ডট গেট আইডি ডট লেক্সিম। তাহলে এইটা কিন্তু একটা সিনথেসাইজ অ্যাট্রিবিউট। কীভাবে বুঝলাম, যেমন ই ডট অ্যাড্রেস, এটা কি প্যারেন্ট, ইটা ছিল প্যারেন্ট, প্যারেন্টের অ্যাট্রিবিউটটা ক্যালকুলেট হচ্ছে চাইল্ডের থ্রুতে, আইডি ডট লেক্সিম, আইডিটা ছিল চাইল্ড, ঠিক আছে? তো ওই যে ট্রিকটা বলছিলাম, যে দেখেন যদি ইনকেস আমার যদি এটা ইনহেরিটেড অ্যাট্রিবিউট হইতো, তখন কিন্তু ই থেকে আইডিতে যাওয়ার সময় আইডি ডট সামথিং ইকুয়াল টু এরকম করে একটা রুল থাকতো, বাট এটা তো নাই। তাহলে বুঝতে পারতেছেন যে এগুলো নাই। আর এখানে যে রুলটা আছে এটা কিন্তু প্যারেন্টের রুল আছে, তা প্যারেন্টটা ক্যালকুলেট হচ্ছে চাইল্ডের থ্রুতে। তাহলে এইখানকার যে জিনিসগুলো লেখা, এই জিনিসগুলো কার জন্য, এই জিনিসগুলো হচ্ছে আমার সিনথেসিস অ্যাট্রিবিউটের জন্য। তাহলে এখানে দেখেন ই ডট অ্যাড্রেস ইকুয়াল টু টপ ডট গেট আইডি ডট লেক্সিম। তাহলে ওই যে আগেকার মতো আমরা যেটা করব, এটার যে অ্যাড্রেস অ্যাট্রিবিউটটা আছে, এই অ্যাড্রেস অ্যাট্রিবিউটে আমরা একে রেখে দিব, ই ডট অ্যাড্রেস ইকুয়াল টু আইডি ডট লেক্সিম যেটা ছিল, আমরা ওখানে একে রেখে দিলাম। আচ্ছা এরপর সে প্লাসের কাছে যাবে, দেন প্লাস থেকে আবার E7-এর কাছে যাবে, E7 থেকে আমরা আইডির কাছে আসব, আবার আইডি থেকে E7-এ রিডিউস হবে, ঠিক আছে? তাহলে যখন আচ্ছা আরেকটা কথা একটু বলে রাখি, একটা কথা মিস করে রেখেছি। এখানে দেখেন রিডিউসের সময় আমি তো এইটুকু করলাম, এরপরে কিন্তু আরও একটা আছে যে ই ডট কোড ইকুয়াল টু ফাঁকা, তাই না, ই ডট কোড ইকুয়াল টু নাল, এরকম কিন্তু আরেকটা আছে। তো তাহলে বুঝতে পারতেছেন যে আমার কোড অ্যাট্রিবিউটটাও কিন্তু এখানে লিখতে হবে, কোড অ্যাট্রিবিউটটাকে লিখতে হবে। এখন কথা হচ্ছে যে আপনাকে যদি এখানে কোড অ্যাট্রিবিউটটা লিখতে হয়, অলরেডি দেখেন আমার ট্রিটা কিন্তু অনেক বড়, পার্টস ট্রিটা অনেক অলরেডি মেসড আপ হয়ে অবস্থায় আছে। এখন এইখানে যদি আমি কোড অ্যাট্রিবিউট আকারে যদি থ্রি অ্যাড্রেস কোডগুলো লেখা শুরু করি, তাহলে বুঝতে পারতেছেন যে আমার ট্রিটা কিছু বোঝাই যাবে না, ঠিক আছে? সো পরীক্ষায় বা খাতায় যখন লিখবেন, তখন আপনারা যেটা করবেন, এই কোডের পোর্শনটা, জাস্ট কোড অ্যাট্রিবিউটটাকে আলাদা কোথাও একখানে লিখবেন,
আলাদা কোথাও এখানে লিখবেন, এবং কিভাবে লিখবেন সেটা আমি বলতেছি। মানে কোড অ্যাট্রিবিউটটা ওই ট্রির মধ্যে লিখবেন না। এবং আমি আগের যে লেকচারগুলো দিয়েছিলাম সেগুলোর ক্ষেত্রে সেম কথা। যদি কখনো দেখেন যে আপনার পার্টস ট্রি অনেক বড় হয়ে গেছে, তখন আর কি এই কোড টাইপের জিনিসগুলো যেগুলো আর কি, যেগুলো অ্যাট্রিবিউটগুলো ইটসেলফ অনেক বড় বড় হতে পারে, স্ট্রিং যেহেতু থাকতে পারে এখানে, তাই না, অনেকগুলো স্ট্রিংয়ের কনক্যাট আকারে থাকতে পারে। সো এগুলো তো যদি একসাথে লেখেন পুরোটা মেসড আপ হয়ে যাবে। সো ওই পোর্শনগুলোকে আপনার নিচে কোথাও লিখবেন। অ্যান্ড সেটা হলো, আমি কীভাবে লিখবেন সেটা হলো, যখন দেখবেন যে নাল স্ট্রিং আছে, নাল মানে কি, নাল মানে তো কোনো কিছু নাই, তাই না, ওই পোর্শনগুলো আপনাকে না দেখাইলেও চলবে। অর্থাৎ আমার এখানে দেখেন যখন আইডি থেকে ইতে গেছে, তখন E6-এর কোড অ্যাট্রিবিউট হিসেবে একটা নাল স্ট্রিং থাকার কথা, বাট আমি এখানে নাল স্ট্রিংটা দেখাচ্ছি না, অর্থাৎ কিছুই লিখতেছি না। বাট এটা কিন্তু জাস্ট পরীক্ষার জন্য বা খাতায় লেখার সময়, বাট কোডে যখন আপনারা ইনকেস যখন কোড করবেন, কোডের মধ্যে কিন্তু ওই কোড অ্যাট্রিবিউটের মধ্যে কিন্তু নালটা থাকবে। তো ওটা নিয়ে কনফিউজড হয় না, আমরা জাস্ট খাতায় আমাদের সুবিধার্থে আমরা দেখাবো না, বাট অ্যাকচুয়ালি যখন আমরা কোডে ইমপ্লিমেন্ট করব তখন কিন্তু ওই ডট কোড অ্যাট্রিবিউটটা থাকবে এবং সেখানে নাল স্ট্রিংই থাকবে। সো আমরা খাতায় লেখার সময় সেটা দেখাবো না। তো যাই হোক, তাহলে যখন রিডাকশন হলে আমরা শুধুমাত্র যে অ্যাড্রেস পোর্শনটা দেখাচ্ছি, কোড যেহেতু নাল সেটাকে আর দেখাচ্ছি না। তাহলে এরপরে ওই যে আবার E7 থেকে আইডির কাছে আসলো, আইডি থেকে আবার E7-এ রিডিউস হলো। তাহলে যখন রিডিউস হয় তখন ওই যে আবার ওই সেম কাজগুলো হয়, অ্যাড্রেসটা ক্যালকুলেট হয়। তাহলে এখানকার অ্যাড্রেস কি, টপ ডট গেট আইডি ডট লেক্সিম, এখানে অ্যাড্রেস হিসেবে আসবে এক্স, তাই না। আবার এখানকার কোড পোর্শনে কে থাকবে, কোড পোর্শনেও কিন্তু এই নালটা থাকবে। তাহলে আমরা লিখবো না, যেহেতু নাল আছে তাহলে এটাকে আমরা দেখানোর সময় লিখবো না। আচ্ছা, এরপরে কি হবে, এরপরে এখান থেকে E4-এর কাছে যাবে, তার মানে কি পুরো জিনিসটা রিডিউস হবে E4-এ, তাই না, রিডিউস হবে। তাহলে যখন পুরোটা E4-এ রিডিউস হয়, তার মানে দেখেন যে E1 প্লাস E2 রিডিউস হচ্ছে আমার ইতে, তখন কী করতে বলছে দেখেন, ই ডট অ্যাড্রেস, অর্থাৎ প্যারেন্টের একটা অ্যাড্রেস অ্যাট্রিবিউটের নতুন টেম্পোরারি আসবে, প্যারেন্টের অ্যাড্রেসে নতুন টেম্পোরারি আসবে। তাহলে আমরা এই যে E4 এখানকার অ্যাড্রেসে নতুন টেম্পোরারি আমরা T1 নিলাম, একটা নতুন টেম্পোরারি আনলাম T1। এরপরে দেখেন এই যে কোড অ্যাট্রিবিউটটা, তাই না, ই এর কোড, ইটা কী ছিল, প্যারেন্ট ছিল, তাহলে এখানকার যেটা ই আমাদের কিন্তু সেটা E4 যেটা প্যারেন্টটা। এখানে কে কে আছে, E1 ডট কোড, অর্থাৎ প্রথম চাইল্ডটা কোডের সাথে সেকেন্ড চাইল্ডটার কোডটাকে কনক্যাটিনেট করতে বলছে, অ্যান্ড এই পুরো জিনিসটার সাথে এই যে স্ট্রিংটা সেটাকে কনক্যাটিনেট করতে বলছে, ঠিক আছে। তাহলে এখানে টোটাল 3টা স্ট্রিংয়ের কনক্যাটিনেশন আছে। এখন আপনাদের যদি মনে থাকে, এই E1 ডট কোড মানে অর্থাৎ প্রথম চাইল্ডের কোড, অর্থাৎ E6-এর কোড পোর্শনটা কিন্তু নাল ছিল, E7-এর কোড পোর্শনটাও কিন্তু নাল ছিল, তাই না। তাহলে এখানে এই প্রথম যে দুইটা পোর্শন আছে, এখানে কিন্তু দুইটা থেকেই নাল আর নাল কনক্যাটিনেট হয়ে তো নালই থাকবে, দুইটা নাল স্ট্রিংকে যদি কনক্যাটিনেট করি স্টিল নালই থাকবে। তাহলে এইখান থেকে আমাকে কোনো কিছু আসতেছে না, এইটুকু অংশ থেকে কোনো কিছু আসতেছে না, শুধুমাত্র যে এই পোর্শনটা এখন আমাকে লিখতে হবে। তাহলে এইখানে কি লিখছে দেখেন, ই ডট অ্যাড্রেস, অর্থাৎ প্যারেন্টের যেটা অ্যাড্রেস সেটা ইকুয়াল টু চাইল্ডের অ্যাড্রেস বা দুইটা চাইল্ডের যে অ্যাড্রেস, তাহলে প্রথম চাইল্ডের অ্যাড্রেস প্লাস সেকেন্ড চাইল্ডের অ্যাড্রেস। তাহলে আমরা এখন ওই কথাটাই লিখব। তাহলে দেখেন প্যারেন্টের অ্যাড্রেস কত, প্যারেন্ট ছিল আমাদের E4 এর অ্যাড্রেস ছিল আমাদের T1, তাহলে আমরা লিখলাম T1 ইকুয়াল টু প্রথম চাইল্ডের অ্যাড্রেস হলো A, E6-এর অ্যাড্রেস সেটা হলো A, প্লাস সেকেন্ড চাইল্ডের অ্যাড্রেস হলো E7-এর অ্যাড্রেস কত, X। অ্যান্ড এই যে কোডটা লিখলাম, এই কোডটা কার জন্য লিখলাম, E4-এর জন্য, রাইট। তাহলে এখানে আমরা প্যারেনথিসিস দিয়ে E4 লিখবো। তাহলে আপনাকে E4 ডট কোড ওইভাবে দেখাইতে হবে না, জাস্ট আপনাদের সময় বাঁচানোর জন্য আপনারা জাস্ট এইভাবে লিখবেন যে T1 ইকুয়াল টু A প্লাস এক্স দেন E4, প্যারেনথিসিস আকারে E4 লিখলাম। আর আমি আবার মনে করাই দিই, এটার শুরুতে কিন্তু আমার ওই নালগুলাও কিন্তু কনক্যাটিনেট অবস্থায় ছিল, বাট যেহেতু ওগুলো নাল ছিল আমরা ওগুলোকে আলাদাভাবে দেখাইনি, আমি শুধুমাত্র এই লাইনটা দেখাইলেই আমাদের জন্য এনাফ। তাহলে আমরা এই যে ই ডট কোড অর্থাৎ E4-এর কোড পোর্শনটাকে আমরা এখানে আনতে পারলাম। এরপর কি হবে, এরপর এইখান থেকে সে এইখানে যাবে, তাই না, রিলেশনাল অপারেটর এখানে যাবে, এটা ভিজিট করবে, এখান থেকে E5-এ যাবে, E5 থেকে নাম্বারে আসবে, দেন নাম্বার থেকে আবার E5-এ রিডিউস হবে। আচ্ছা, যখন নাম্বার থেকে E5-এ রিডিউস হয় তখন দেখি কী করতে হয়, নাম্বার থেকে যখন ইতে রিডিউস হয় তখন দেখেন ই ডট অ্যাড্রেস, অর্থাৎ প্যারেন্টের অ্যাড্রেস আকারে নতুন একটা টেম্পোরারি আসবে, দেন এই লাইনটাকে আমাকে জেনারেট করতে হবে। তো ই ডট অ্যাড্রেস, তো আমাদের ওখানকার গ্রামারের ই মানে হচ্ছে আমাদের হচ্ছে E5, তাই না। তাহলে এখানে একটা নতুন অ্যাড্রেস আসবে, তাহলে আমি আগে ওই অ্যাড্রেসটা লিখি। এখানকার অ্যাড্রেসটা হচ্ছে T1 পর্যন্ত আমি অলরেডি ইউজ করছি, তাহলে নতুন টেম্পোরারি আকারে আমরা T2 লিখবো, ঠিক আছে। তাহলে এখানে আমরা T2 লিখলাম।
আর আমাকে দেখেন একটা জেনারেট করতে বলছে একটা পোর্শন, কোড পোর্শনটা। কোডটা কি, যে ই ডট অ্যাড্রেস অর্থাৎ প্যারেন্টের অ্যাড্রেস, যেটাকে আমরা মাত্র লিখলাম টি টু ইকুয়াল টু নাম ডট লেক্স ভ্যাল, তাহলে এখানকার যে নামের ভ্যালুটা সেটা, তাহলে ওই ইয়াটা ছিল টি2। আমরা একটু ফাঁকা ফাঁকা দিয়ে লিখবো, ঠিক আছে? তো এইখানে দেখেন আমি একটু ফাঁকা ফাঁকা দিয়ে লিখলাম যে টি2 ইকুয়াল টু নাম ডট লেক্স ভ্যাল, এখানে নামের লেক্স ভ্যালু কত 200, তাহলে এখানে কত লিখবো টি2 ইকুয়াল টু 200। তাহলে এই পোর্শনটা কার কোড পোর্শন? আমার গ্রামারে তো ছিল ই এর কোড পোর্শন, রাইট? গ্রামারে ছিল হলো আমার এই যে ই এর কোড পোর্শনটা ছিল হলো গ্রামারে, বাট আমার পার্সট্রিতে এটা কার কোড পোর্শন? পার্সট্রিতে হলো আমার এটা E5-এর যে কোড সেটার পোর্শন, তাহলে এখানে আমরা E5 লিখে রাখবো, ঠিক আছে? অ্যান্ড প্রত্যেকটা স্টেটমেন্টের মধ্যে একটু ফাঁকা রাখবেন। কেন ফাঁকা রাখবেন সেটা পরবর্তীতে বুঝবেন, যে এখানে একটু ফাঁকা ফাঁকা করে রাখবেন। আচ্ছা, তাহলে গেলাম এখন পর্যন্ত, এই যে আমরা E5-এ রিডিউস হয়ে আসলাম। এখন আমরা কোথায় আসবো? E5 থেকে B2-র কাছে আসবো, রাইট? E5 থেকে আমরা B2-র কাছে আসবো। সো E5 থেকে যখন আমরা B2-র কাছে আসবো তখন কি আবার এই E4 রিলেশনাল অপারেটর E5 এই পুরোটা রিডিউস হবে B2-তে, তাই না? রিডাকশন হবে। তাহলে রিডাকশনের সময় দেখি কোনো কিছু হয় কি না। এখানে আমরা কোথায় ছিল? হ্যাঁ, এই যে এইটা, এই পুরো জিনিসটা যখন রিডিউস হয়ে বিতে আসবে তখন কি বি ডট কোড, এই দেখেন এই যে এই সিনথেসিস অ্যাট্রিবিউটটা লেখা আছে, এখানে কী কী লেখা আছে? E1 ডট কোডের সাথে কনক্যাটিনেট করবো E2 ডট কোড। আচ্ছা, আমরা আগে এক এক করে আসি। আমার ওখানে E1-কে, আমার এখানে E1 বেসিক্যালি হলো E4, তাই না? তাহলে E4 ডট কোড, E4 ডট কোড কোথায় পাচ্ছি? যে এইখানে, এই কোডটা হচ্ছে আমার E4-এর কোড। এইটার সাথে কনক্যাটিনেট কাকে করতে বলছে? আমার সেকেন্ড চাইল্ডের কোডকে, তাহলে সেকেন্ড চাইল্ড হিসেবে আমার ছিল হলো এখানে ছিল হলো E5, তাই না? এই যে B2, তাহলে এখানে ছিল আমার E5টা হলো সেকেন্ড চাইল্ড। তাহলে E5-এর কোডটা কি? E5-এর কোড হচ্ছে এইটা। তাহলে দুইটা কনক্যাটিনেট করতে বলছে, দেখেন দুইটা অলরেডি কিন্তু কনক্যাটিনেট অবস্থায় আছে, যে এইটার পরপর আমরা এটাই লিখছি, ঠিক আছে? তাহলে এইটা অলরেডি আমার কনক্যাটিনেট করা আছে, তাহলে এই দুটো কনক্যাটিনেট করি তাহলে আমাদের এরকমই দেখাবে যে T1 এইটার পর আমাদের এইটাই আসবে। এরপরে আমাদের দেখেন এই যে এই লাইনটাকে কনক্যাটিনেট করতে বলছে এইটার সাথে। তাহলে এটা লিখি ইফ প্রথম চাইল্ডের অ্যাড্রেস, দেন রিলেশনাল অপারেটর সেকেন্ড চাইল্ডের অ্যাড্রেস, তাহলে গো টু বি ডট ট্রু, প্যারেন্টের যে ট্রু সেখানে যেতে হবে। তাহলে ওইটা লিখি আমরা। ইফ প্রথম চাইল্ডের অ্যাড্রেস, প্রথম চাইল্ডটা কে ছিল? প্রথম চাইল্ডটা ছিল E4, তাহলে এটার অ্যাড্রেস ছিল T1, দেন রিলেশনাল অপারেটর সেকেন্ড চাইল্ডের অ্যাড্রেস ছিল হলো T2। তাহলে ইফ T1 রিলেশনাল অপারেটর T2, তাহলে গো টু ছিল বি ডট ট্রু, তাহলে ওখানকার বি মানে কে? আমাদের এখানকার B2, B2 ট্রু হিসেবে কে আছে? L3 আছে, তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে L3। আর সেটা যদি না হয় তাহলে কি হয়েছিল? গো টু, দেখেন বি ডট ফলস, তাহলে বি, ওখানকার বি মানে হচ্ছে আমাদের এখানকার B2, তাই না? এখানকার ছিল B2, তাহলে এটার ফলসটা হচ্ছে আমাদের L4, তাহলে এখানে আমরা যাব হচ্ছে L4-এ। তাহলে এই যে পুরো কোডটাকে কনক্যাটিনেট করে জেনারেট করলাম, এই যে E1 কোড এইভাবে যে কনক্যাটিনেট করে জেনারেট করলাম, এটা বেসিক্যালি কার কোড হইলো? এটা বি এর কোড, তাই না? আমাদের বি, এখানকার বি মানে কি? আমাদের কত সেটা? আমাদের সেটা কিন্তু B2, আমাদের ছিল সেটা B2। তাহলে এই যে কনক্যাটিনেট করে যেটা তৈরি হলো সেটা বেসিক্যালি হচ্ছে আমাদের B2-র কোড। তাহলে আমরা এইটার পাশে এখানে লিখলাম B2। তো দেখেন এইভাবে লেখার সুবিধাটা দেখেন, আপনাকে বারবার রিরাইট করা লাগতেছে না। তো আপনি যদি এইভাবে না লিখতেন তখন আপনাকে বারবার লেখা লাগতো যে B2 ডট কোড মানে হলো এই পুরো জিনিসগুলো আবার লেখা লাগতো। সো আমি ওই জন্য, আপনারা যদি এই ফরম্যাটটা পরীক্ষা খাতায় ইউজ করেন দেখবেন যে খুব তাড়াতাড়ি আর কি, মানে নর্মাল ট্রেডিশনাল ওয়ের থেকে একটু তাড়াতাড়ি এই জিনিসগুলো হবে। অবভিয়াসলি এখানে বুঝতে পারতেছেন এখানে অনেক অনেক বড় একটা স্ট্রিং জেনারেট হবে, সেজন্য একটু সময় তো লাগবেই, বাট এই ফরম্যাটটা ইউজ করলে তাড়াতাড়ি হবে। তাহলে দেখেন B2-র যে আমরা কোডটা পাচ্ছি সেটার জন্য কি পাচ্ছি? E4-এর কোড কনক্যাটিনেট করছি E5-এর কোড, দেন এই লাইনগুলোকে কনক্যাটিনেট করছি। অ্যান্ড অলরেডি আমরা এইভাবে লেখার কারণে কনক্যাটিনেশন আলাদা করে দেখানোর দরকার হয়নি, সেগুলো অলরেডি কনক্যাটিনেট হয়ে আসেই। সো আমরা এইভাবে করব। তো আমরা আবার পরেরটাতে যাই, পরের স্টেপে যাই। এরপরে দেখেন B2 থেকে এখান থেকে রিডিউস হলো, রাইট? এখান থেকে B2-তে রিডিউস হলো, এরপর সে কোথায় যাবে? অরের কাছে যাবে, অর থেকে আবার B3-র কাছে যাবে। আচ্ছা, যখন B3-র কাছে যাবে তখন আবার আপনাকে খেয়াল করতে হবে এই সময় কি কোনো কিছু হয়েছে কি না, ঠিক আছে? এই যে অরের পর এখান থেকে অরের কাছে গেল, অর থেকে যখন B3-র কাছে গেল আপনাকে খেয়াল করতে হবে যে B3 ডট সামথিং আকারে কিছু লেখা আছে কিনা। যেমন আমার রুল যখন লেখা ছিল, রুলে কিন্তু লেখা ছিল
যে বি থেকে বি1 অর বি2, এখন আমরা কিন্তু এই যে অর থেকে সেকেন্ড চাইল্ডের কাছে যাচ্ছি, তাহলে সেকেন্ড চাইল্ডের কাছে যদি যাই তখন আপনাদের বি2 ডট সামথিং আকারে কোনো কিছু লেখা আছে কিনা। তো দেখেন বি2 ডট ট্রু আকারে লেখা আছে, আবার বি2 ডট ফলস আকারে একটা জিনিস লেখা আছে। তার মানে বুঝতে পারতেছেন এই যে যাওয়ার সময়, অর থেকে যাওয়ার সময় আমার এই দুটা কাজ হচ্ছে। তাহলে আমি একটু লিখি যে বি2 ডট ট্রু ইকুয়াল টু আছে হলো বি ডট ট্রু। তাহলে আচ্ছা, এইখানকার বি2 মানে হচ্ছে এটা সেকেন্ড চাইল্ড, রাইট? তাহলে আমাদের ওখানকার কে সেটা, আমাদের ওখানে কিন্তু সেটা বি3, অর্থাৎ এই বি1-এর যেটা সেকেন্ড চাইল্ড সেটা হলো আমাদের বি3। তাহলে এইটার যে ট্রু, সেটা কি ছিল, সেটা হলো আমাদের বি ডট ট্রু ছিল, রাইট? কারণ ওই যে অরের একটা পোর্শন যদি ট্রু হয়ে যায় তাহলে পুরাটাই তো ট্রু হয়ে যাচ্ছে। তাহলে বি ডট ট্রু মানে কে, প্যারেন্টের যে ট্রু, প্যারেন্টের ট্রুটা ছিল আমাদের L3, তাহলে ওখানকার যেটা বি আমাদের সেখানে হলো বি1। আর এইটার যে ফলস সেটা মানে কি বি ডট ফলস, তাহলে সেটা হলো আমাদের L2, তাই না? বি2 ডট ট্রু মানে বি ডট ট্রু, বি2 ডট ফলস মানে বি ডট ফলস। আচ্ছা, এখন একটা জিনিস বলে রাখি, আমি মাত্র যেটা করলাম, আমি দেখেন অর থেকে যাওয়ার সময় এই ভ্যালুগুলো ক্যালকুলেট করলাম। এখন অনেক সময় যেটা হয় যে যখন এই যে এরকম ট্রাভার্স করেন তখন মনে থাকে না যে অর থেকে বি3তে যাওয়ার সময় যে আমাকে একবার চেক করতে হবে যে বি3 কোনো অ্যাট্রিবিউট ক্যালকুলেট হচ্ছে কি না, সেটা আর কি চেক করার কথা মনে থাকে না। তো আপনারা যেটা করতে পারেন, যখন আমরা দেখেন ট্রাভার্স করবো, একদম ইনিশিয়ালি চিন্তা করেন যে আমরা যখন বি1 থেকে বি2 গেছিলাম তখন তো বি2-র অ্যাট্রিবিউটটাকে ক্যালকুলেট করছিলাম। ওই সময়ই আপনি ইনহেরিটেড অ্যাট্রিবিউট আকারে অন্য যেসব চাইল্ড আছে সেগুলারও এক অ্যাট্রিবিউট একবারে ক্যালকুলেট করতে পারেন। যেমন আমি যেটা বলতে যাচ্ছি, বি থেকে যখন বি1-এর কাছে গেছিলেন, অর্থাৎ যখন আপনি যে বি থেকে বি1-এর কাছে গেছিলেন তখন দেখেন এই বি এর আন্ডারে দুইটা চাইল্ড আছে। তো আপনি দেখবেন যে বি1 ডট সামথিং লেখা আছে কোথায় কোথায়, সেগুলো হলো আমি ওই বি1-এর আন্ডারে লিখব। আর বি2 ডট সামথিং কোথায় কোথায় লেখা আছে, তাহলে সেগুলো আমি ওই সেকেন্ড চাইল্ডের ওই সময় আমি লিখে ফেলবো, অর্থাৎ যাওয়ার সময় লিখে ফেলবো। তাহলে একই সাথে আপনি এইটাও লিখলেন, তখন কিন্তু আর এই যে ঘুরে আসে আপনাকে আর চেক করার দরকার নেই, ঠিক আছে? তখন হলে আপনি অলরেডি আগে লিখে ফেলছেন। তো দুইভাবেই করতে পারেন, যেটা আপনার সুবিধা। আমার কাছে সুবিধা হয় হলো যাওয়ার সময় যদি আমি যতগুলো চাইল্ড আছে সবগুলো যদি লিখে ফেলি তখন হলো আমার ইনহেরিটেড অ্যাট্রিবিউটগুলো আর কিন্তু নতুন করে রিচেক করে লেখা লাগে না। সো আমি এটা জাস্ট এখন হলো আমি পরে কেন করছি, জাস্ট দেখানোর জন্য আপনাদের করছি যে এখান থেকে এখানে যাওয়ার সময় কেন আমাদের মানে কীভাবে আমাদের এটা লিখতে হয়। বাট এরপরে যতক্ষণ আমি লিখবো, যেমন দেখেন বি3 থেকে যখন আমরা এই বি4-এ আসবো তখন আমি একসাথে বি4 আর বি5-এর ইনহেরিটেডগুলো লিখে ফেলবো। তাহলে আপনাকে পরবর্তীতে ঘুরে আসে এন্ড থেকে বি5-এ যাওয়ার সময় আর চেক করতে হবে না। আশা করি আমি বুঝাতে পারছি যে কী বলতে চাচ্ছি। তো যাই হোক, এখন আমাদের অর থেকে বি3-এর কাছে গেল, যাওয়ার সময় আমাদের এই ভ্যালুগুলো ক্যালকুলেটেড হইলো। এরপরে আমরা কোথায় যাব, এইখান থেকে আমরা বি4-এর কাছে যাব, রাইট? তাহলে বি3 থেকে যখন বি4-এর কাছে যাব তার মানে হলো এই যে এই রুলটা, অ্যান্ডের রুলটা এখন অ্যাপ্লাই হচ্ছে। তাহলে দেখেন যখন এই যাওয়ার সময় আমাদের ইনহেরিটেড অ্যাট্রিবিউটগুলো আমি বললাম যে দুইটার জন্য একবারে ক্যালকুলেট করে রাখবো। তো দেখেন প্রথমটার জন্য যখন ইনহেরিটেড অ্যাট্রিবিউট আসবে তখন বি1 ডট সামথিং আকারে কিছু থাকবে। দেখেন এই যে বি1 ডট সামথিং, তাহলে এগুলা একটু লিখি। বি1 ডট ট্রু মানে বলছে নিউ লেভেল, তাহলে ওখানকার বি1 মানে আমাদের বি4 ডট ট্রু হচ্ছে নিউ লেভেল। তাহলে আমরা অলরেডি L4 পর্যন্ত মনে হয় ইউজ করছি, রাইট? L4 পর্যন্ত অলরেডি আমরা ইউজ করছি, তাহলে আমাদের লিখতে হবে L5। আর এইটার ফলস আকারে কাকে লিখতে হবে, দেখেন এই যে বি1 ডট ফলস আসলে কে আছে, বি ডট ফলস, অর্থাৎ প্যারেন্টের যেটা ফলস। তাহলে আমার এখানকার প্যারেন্ট হচ্ছে বি3, তাহলে বি3-র ফলসকে L2, এখানে আমরা L2 লিখলাম, ঠিক আছে? এবং আমি যেটা বললাম যে মাত্র বললাম যে এখন আমি এই যে বাকিগুলো ট্রাভার্স করার আগে আমি বি5-এর ইনহেরিটেডগুলো একবারে লিখে ফেলবো, তাহলে পরবর্তীতে ঘুরে আসার সময় চেক করতে হবে না, ঠিক আছে? যেমন এই যে এখানে বি থেকে বি1 আর বি2 আছে, তাহলে দেখি বি2 ডট সামথিং কোথায় কোথায় আছে। এই দেখেন বি2 ডট ট্রু আছে, বি2 ডট ফলস আছে। তো এগুলোকে এখন লিখবো। বি2 ডট ট্রু মানে হচ্ছে বি ডট ট্রু, অর্থাৎ প্যারেন্টের ট্রুটা। তাহলে হবে যেটা বি5 ডট ট্রু, এটা হচ্ছে প্যারেন্টের যেটা ট্রু, প্যারেন্টের ট্রু ছিল L3, তাহলে এখানে হবে L3। আর এইটার যেটা ফলস সেটা হবে আবার আমার প্যারেন্টের যেটা ফলস সেটা, তাই না? প্যারেন্টের যেটা ফলস সেটা বি2 ডট ফলস ইকুয়াল টু বি ডট ফলস। তাহলে প্যারেন্টের ফলস কে ছিল, L2 ছিল, তাহলে এখানে আমার যেটা হবে এখানে হবে আমার L2, ঠিক আছে? জাস্ট দেখেন আমরা যাওয়ার সময় এই দুটো ক্যালকুলেট করে ফেলছি, তাহলে ওকে আমাদের পরবর্তীতে সুবিধা হবে।
এগেইন এখন হলো আমরা ওই যে নর্মাল যেভাবে ট্রাভার্স করি সেভাবে ট্রাভার্স করবো। আমরা এই বি এর আন্ডারে যে দুটো চাইল্ড, সেই দুটো চাইল্ডের ইনহেরিটেড অ্যাট্রিবিউটগুলো ক্যালকুলেট করে ফেলছি। তো যাই হোক, এখন B3 থেকে আমরা নর্মালি কোথায় আসতাম, B4 আসতাম। B4 থেকে আমরা E8 এর কাছে যাব। আচ্ছা, তো যাওয়ার সময় কোনো কিছু করতে হয় না, আপনারা গ্রামার রুল মিলায় দেখতে পারেন যে E8 ডট সামথিং আকারে কোনো কিছু নাই, E ডট সামথিং আকারে কিছু নাই, সো কিছু করতে হবে না। দেন এখান থেকে আইডিতে আসবো, আইডি থেকে আবার রিডিউস হবো E8-এ। তো যখন রিডিউস হয় তখন কী হয়, ওই যে অ্যাড্রেসটা ক্যালকুলেট হয়, অ্যাড্রেসটা হিসেবে আসবে ওই যে টপ ডট গেট আইডি ডট লেক্সিম, তাহলে এক্স আসবে। আর কোড পোর্শনে কে থাকবে, নাল থাকবে, তাই না? আইডি থেকে যখন ইতে রিডিউস হয় তখন কোডে নাল থাকে, আইডি থেকে যখন ইতে রিডিউস হয় কোডে নাল থাকে, তাহলে নাল পোর্শনটাকে আমরা আপাতত দেখাচ্ছি না। এখান থেকে দেন সে কোথায় যাবে, এখানে আসবে, এখান থেকে সে এইখানে আসবে, এখান E9 থেকে আবার নামে আসবে, দেন নাম থেকে সে E9-এ রিডিউস হবে। সো রিডিউসের সময় কী কী হইতো, এখানে একটা টেম্পোরারি ভেরিয়েবল আসতো যখন নাম থেকে রিডিউস হইতো, দেখেন নাম থেকে যখন রিডিউস হতো একটা টেম্পোরারি ভেরিয়েবল আসতো নতুন, দেন এই যে এই লাইনটাকে জেনারেট করতে হতো কোড পোর্শনে। তাহলে নতুন টেম্পোরারি ভেরিয়েবল এখন কত আসবে, আমি অলরেডি কত পর্যন্ত ইউজ করছি টেম্পোরারি ভেরিয়েবল, মনে হয় T2 পর্যন্ত ইউজ করছি, রাইট? হ্যাঁ, T2 পর্যন্ত ইউজ করছি, কোডেও যদি দেখেন T2 পর্যন্ত আমরা ইউজ করছি। তাহলে এখানে আমরা লিখি যে T3। এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে, ঠিক আছে, যে কত দূর পর্যন্ত আমরা ইউজ করছি। তো আপনারা এটা বোঝার জন্য হয়তো কোথাও একখানে ছোটো করে লিখতে পারেন যে আমি আপাতত হয়তো L4 পর্যন্ত ইউজ করছি, আমি এখানে L4 লিখলাম, আর এখানে T2 পর্যন্ত যেহেতু ইউজ করছিলাম তাহলে T2 লিখে রাখলাম। এর পরবর্তীতে যদি কোনো লেভেল আসে আপনি কাটে L5 লিখবেন, এখানে কাটে T3 লিখবেন, তাহলে আপনাদেরই সুবিধা, ঠিক আছে? তাহলে একটা একটা করে আর খুঁজতে হবে না যে কত দূর পর্যন্ত ইউজ হয়েছে, যেভাবে ইচ্ছা আর কি করতে পারেন। তো আমি একটু লিখে রাখি যে আমাদের এখানে অলরেডি ইউজ হয়েছে দেখেন L5 পর্যন্ত, তাই না? নতুন লেভেল ইউজ হয়েছে L5 পর্যন্ত, তাহলে আমি এখানে একটু L5 লিখে রাখি। আর নতুন যে টেম্পোরারি সেটা T3 পর্যন্ত অলরেডি আমি ইউজ করছি, তাহলে এখানে T3 লিখে রাখি। তো তো ঠিক আছে, এটুক করলাম। এখন আমাকে এই যে এইটার কোডটাকে জেনারেট করতে হবে। তাহলে E9-এর যে কোড পোর্শন, সেখানে কি হয়, E ডট অ্যাড্রেস ইকুয়াল টু নাম ডট লেক্সভ্যাল। তাহলে ইটা বেসিক্যালি হলো আমার প্যারেন্টটা ছিল, তাই না? এই যে এই ইটা ছিল, তাহলে E9-এর যেটা অ্যাড্রেস সেটা হলো T3, তাহলে T3 ইকুয়াল টু 50, এটা কমে লিখতে হবে। তাহলে আমরা এখানে লিখি, একটু ফাঁকা ফাঁকা দিয়ে লিখবো, তাহলে এখানে লিখলাম হলো T3 ইকুয়াল টু 50। তাহলে এই যে লাইনটা এটা হলো আমার বেসিক্যালি E9-এর যে কোড পোর্শন সেটা, এই জন্য আমি পেন্সিলস দিয়ে লিখলাম, ঠিক আছে? E9-এর যে সেটা। এরপর কি হবে, এখান থেকে সে এখানে B4-এ আসবে, তার মানে কি এই পুরো জিনিসটা রিডিউস হবে B4-এ। তাহলে এটা যখন B4-এ রিডিউস হয় তখন আমাদের এই যে এই কাজটা হবে, তাই না, সিনথেসিস অ্যাট্রিবিউটটা। তাহলে এখানে দেখেন এই যে এই প্রথম চাইল্ডের কোড এটার সাথে কনক্যাটিনেট হবে সেকেন্ড চাইল্ডের কোড, দেন এই যে ইফ এই লাইনটা জেনারেট করতে হবে, এরপরে এলসের পোর্শনটা জেনারেট করতে হবে। তাহলে আমি একটা একটা করে আসি। তো এইখানে যখন আসলো প্রথম কথা হলো যে এইটার কোড পোর্শন তো ফাঁকা, তাই না, নাল, এখানে কোনো কিছু করতে হবে না। দেন এইটার কোড পোর্শন, এইটার সাথে এটা কনক্যাটিনেট করতে হবে, তাহলে এইটার কনক্যাটিনেশন করলে অলরেডি শুধুমাত্র এইটুকু অংশই থাকতেছে, ফাঁকার সাথে এটা কনক্যাটিনেট করলে এটাই থাকতেছে, তাহলে আমি আর কিছু লিখতেছি না। আচ্ছা, এরপরে আমাকে কী লিখতে হবে, এই পুরো জিনিসটার সাথে কাকে কনক্যাটিনেট করতে হবে, এই জিনিসটাকে। তাহলে এখন আমরা লিখবো ইফ প্রথম চাইল্ডের অ্যাড্রেস রিলেশনাল অপারেটর দ্বিতীয় চাইল্ডের অ্যাড্রেস, এখন গো টু কোথায়, বি ডট ট্রু। তাহলে এখন আমাকে ওই লাইনটা লিখতে হবে কনক্যাটিনেট করে। তাহলে আমাকে এটার পরপরই, যেহেতু কনক্যাটিনেশন, এটা পরপরই লিখবো কি, ইফ E1 ডট অ্যাড্রেস, অর্থাৎ প্রথম চাইল্ডের অ্যাড্রেস কত, এক্স, আর সেকেন্ড চাইল্ডের অ্যাড্রেস কত, T3। তাহলে ইফ এক্স, মাঝখানে রিলেশনাল অপারেটরটা কী ছিল, লেস দ্যান ছিল। তখন আমরা কোথায় গো টু করবো, তখন আমরা গো টু করবো হচ্ছে বি ডট ট্রু। আপনাদের যদি মনে থাকে এখানে ছিল হলো বি ডট ট্রু, এইখানে আমরা গো টু করবো। তাহলে বিটা বেসিক্যালি প্যারেন্টের ট্রু লেভেল কত ছিল, আমার L5 ছিল, তাহলে এখানে লিখবো আমরা L5। আর না হলে কোথায় গো টু করবো, বি ডট ফলসে করবো, বি ডট ফলস। তাহলে এটাকে আমরা কনক্যাটিনেট করতে বলছি, তাহলে এটা পরপরই লিখবো, সেটা হচ্ছে বি ডট ফলস। বি ডট ফলস মানে কি, এখানে L2। তাহলে এই যে পুরা সবগুলো লাইন যে কনক্যাটিনেট করলাম, এটা এই পুরা জিনিসটা হচ্ছে আমার কার কোডের পোর্শন, এই পুরো জিনিসটা হচ্ছে আমার এই B4-এর যে কোড পোর্শন সেটা, ঠিক আছে? তাহলে আমরা এখানে লিখলাম হলো B4, এই সবগুলো কনক্যাটিনেট করে যেটা পাইলাম সেটা পাইলাম B4। তাহলে দেখেন এইভাবে লেখার সুবিধা কি, আমরা জিনিসগুলোকে রিইউজ করতে পারতেছি, বারবার রিরাইট করা লাগতেছে না।
আচ্ছা, এখন আমরা একটু যাই, আবার যাই। আচ্ছা, কই গেল? হ্যাঁ, আচ্ছা, এবার আমাদের যেটা হবে, এখান থেকে B4 থেকে সে অ্যান্ডের কাছে আসবে, অ্যান্ড থেকে B5 এর কাছে আসবে। দেখেন যখন অ্যান্ড থেকে B5 এর কাছে আসলো, আপনাকে কিন্তু এখন আর এক্সট্রা করে চেক করা লাগলো না যে B5 এ যাওয়ার সময় কোনো কিছু হয়েছে কিনা। ওই যে আমি যখন B3 থেকে B4 এর কাছে আসতেছিলাম, ওই সময়ই আমি তো এগুলো ক্যালকুলেট করে রাখছিলাম। সো আমাকে আর চেক করা লাগতেছে না। তো অ্যান্ড থেকে B5 এর কাছে গেল, এই অ্যাট্রিবিউটগুলো ক্যালকুলেট করে রাখছি আমি। দেন B5 থেকে E10 এর কাছে গেল, দেন E10 থেকে আইডি থেকে আবার E10 এ রিডিউস হবে। তাহলে আমি একটু ডিরেক্টলি এখন লিখে ফেলি। এখানে অ্যাড্রেস হিসেবে কে আসবে? এক্স আসবে। আর এখানকার কোড পোর্শনে ফাঁকা ফাঁকা স্ট্রিং থাকবে, তাই না? তারপর রিলেশনাল অপারেটরকে ভিজিট করলো, এরপর E11 কাছে আসলো, দেন আইডির কাছে গেল, দেন আবার রিডিউস হলো আইডি থেকে E11 এ। তাহলে এটার যে অ্যাড্রেস পোর্শন সেখানে আসলো হচ্ছে ওয়াই, আর এটার কোড পোর্শনে থাকবে কে? ফাঁকা। তাহলে যখন এই দুটো আবার রিডিউস হবে B5 এ, তাহলে B5 এ কোড পোর্শনে কি থাকবে দেখেন, যখন এই পুরোটা B5 এ রিডিউস হবে তখন হলো যে এই জিনিসগুলো আবার হবে, যে চাইল্ডের কোড পোর্শনগুলোকে অ্যাপেন্ড করতে হবে, কনক্যাট করতে হবে, এরপর এই দুটো লাইনকে কনক্যাটিনেট করতে হবে। তাহলে আমি একটু যদি লিখি, এইখানকার কোড পোর্শনটা ছিল ফাঁকা, এইখানকার কোড পোর্শনে ছিল ফাঁকা, তাহলে এই দুটো কনক্যাটিনেশন স্টিল ফাঁকা। দেন আমাকে কি লিখতে হবে? যে এই লাইনটাকে লিখতে হবে। তাহলে প্রথম চাইল্ডের অ্যাড্রেস রিলেশনাল অপারেটর, সেকেন্ড চাইল্ডের অ্যাড্রেস গো টু B.true। তো প্রথম চাইল্ডের অ্যাড্রেস হলো এক্স, সেকেন্ড চাইল্ডের অ্যাড্রেস হলো কি? ওয়াই। তাহলে আমরা এখানে লিখলাম, যে ওই লাইনটা লিখলাম, এখানে লিখলাম ডিরেক্টলি ইফ প্রথম চাইল্ডের অ্যাড্রেস ছিল এক্স, দেন রিলেশনাল অপারেটর ছিল ডাজ নট ইকুয়াল টু, পরের চাইল্ডের অ্যাড্রেস হলো ওয়াই। তাহলে আমরা গো টু করবো কোথায়? B.true। তাহলে B.true কি? B.true মানে বেসিক্যালি B5 এর ট্রু লেভেল কি? L3। তাহলে ওখানে হবে L3, আর না হইলে গো টু B.false। তাহলে B.falseকে B.falseটা ছিল আমাদের L2, তাহলে এখানে হবে আমাদের L2। আর এগুলার আগে কিন্তু ফাঁকা স্ট্রিংগুলো ছিল, ঠিক আছে? তো ওগুলা যেহেতু ফাঁকা, সেই জন্য আমরা কিছু দেখাচ্ছি না। তাহলে আলটিমেটলি এই যে এই লাইনটা লিখলাম, এটা কার পোর্শন? এটা হলো আমাদের এই B5 এর যে কোড পোর্শন সেটা। তাহলে এটা হলো আমাদের B5 এর যে কোড পোর্শন সেটা। আচ্ছা, এখন আমরা আবার এখান থেকে B3-তে আসবো। তো B3-তে যখন আমরা আসবো তখন যেটা হবে, এই পুরো জিনিসটা রিডিউস হবে, রাইট? পুরো জিনিসটা রিডিউস হয়ে আমার B3 হবে। সো দেখি আমাদের কি আছে। এটা কি অ্যান্ডটা রিডিউস হবে, রাইট? তাহলে অ্যান্ডের রুলে যাই, এই যে এইটা রিডিউস হয়ে বিতে আসবে। তাহলে রিডিউসের সময় এই যে সিনথেসাইজ অ্যাট্রিবিউটটা ক্যালকুলেট হচ্ছে, যে B ডট কোডটা অ্যাট্রিবিউট হচ্ছে, ক্যালকুলেট হচ্ছে। এখানে দেখেন কি আছে, প্রথম চাইল্ডের কোড, দেন লেভেল রাখতে বলছে B1.true, তাই না? যে আমি ওই যে বলছিলাম যে আপনাদের এইটা যদি ট্রু হয় তখনই কেবলমাত্র সেকেন্ড চাইল্ডে সে যাবে, সেজন্য আমাকে B1.true লেভেলটাকে রাখতে হয়েছে। তো প্রথম চাইল্ডের ট্রু লেভেল, এরপরে B2 ডট কোড পোর্শনটা। তাহলে দেখেন যেটা হবে, B1 ডট কোডকে কনকেটিনেট করতে হবে। তাহলে দেখি B1 ডট কোড, প্রথম চাইল্ডটা বলতে বেসিক্যালি আমার এখানকার কে? আমার এখানকার B4, আমার এখানকার হচ্ছে B4। তাহলে B4 এর পোর্শনটা কিন্তু অলরেডি আমার কাছে আছে, এই যে এইটা হলো আমার B4। এইটার সাথে কাকে কনকেটিনেট করতে হবে? লেভেল B1 ডট ট্রু। তাহলে B1টা বেসিক্যালি হচ্ছে B4, তাহলে B4 এর যে ট্রু লেভেল, B4 এর যে ট্রু লেভেল, প্রথম চাইল্ডের যে ট্রু লেভেল সেটা কত? L5। তাহলে এইটাকে এখন আমাকে কনক্যাটিনেট করতে হবে। তাহলে B4 এর পর এটাকে কনক্যাটিনেট করতে হবে L5কে। তাহলে এখানে আমরা কত লিখব? L5কে লিখব, ঠিক আছে? কেন লিখলাম দেখেন, B1 ডট কোড, B1 ডট কোড মানে হচ্ছে আমার এই যে এই পোর্শনটা, B4 এর পোর্শনটা। এরপরে কনক্যাটিনেট কাকে করতে বলছে? লেভেল B1 ডট ট্রু। তাহলে B4 এর ট্রু লেভেল যেটা ছিল L5, তাকে কনক্যাটিনেট করলাম, তাহলে কি নিচে লিখলাম। এই জন্য আমি আপনাকে বলছিলাম যে এগুলার মাঝখানে কিন্তু লেভেল চলে আসতে পারে, সেজন্য ফাঁকা রাখতে, প্রত্যেকটা মাঝখানে একটু ফাঁকা ফাঁকা করে লিখতে। তাহলে দেখেন ওই জন্য আমি এখানে L5 লিখতে পারছি। এরপরে কী ছিল? B2 ডট কোড। তাহলে আমার এখানকার যেটা B2, আমার এখানকার হলো সেকেন্ড চাইল্ড হিসেবে কে আছে? B5। তাহলে B5 এর ইয়াটা কিন্তু অলরেডি আমাদের দেখেন এখানে লেখাই আছে, এই পোর্শনটা। তাহলে কনক্যাটিনেট করলে ফাইনালি যখন তিনটা কনক্যাটিনেট হবে তখন বেসিক্যালি কী হবে? এই পুরা জিনিসটা মিলে, এই পুরা জিনিসটা মিলে কে হবে? এই পুরা জিনিসটা মিলে হবে আমার যে B ডট কোড সেটা। তাহলে ওখানকার যেটা B ডট কোড, এখানকার যেটা B ডট কোড, সেটা হচ্ছে আমার এখানকার B3, তাই না? এখানকার সেটা হচ্ছে আমার B3। তাহলে এখানে আমরা লিখবো কত? B3।
তাহলে এইভাবে লেখার সুবিধাটা হচ্ছে এটাই, যে বারবার রিরাইট করা লাগতেছে না, আপনি জাস্ট মাঝখানে যেখানে কনক্যাটেনেট করা দরকার ওটাকে জাস্ট রিইউজ করতে পারতেছেন। এখন আমরা আবার যাই B3 থেকে, এখন দেখেন আবার এই B1 এর কাছে আসবে, তার মানে কি পুরো জিনিসটা রিডিউস হবে, যে B2 অর B3 রিডিউস হবে B1 এ। তাহলে অরের প্রোডাকশনে যাই, রিডিউস যখন হবে বিতে তখন আমাকে এই কাজটা করতে হবে। দেখেন এখানে এগেন সিমিলার কাজ, এই কোডটাকে নিব, প্রথম চাইল্ডের কোডটাকে নিব, তারপর লেবেল প্রথম চাইল্ডের ফলসটাকে কনক্যাটিনেট করব, এরপরে হলো সেকেন্ড চাইল্ডের কোডটাকে রাখবো। তো ওই যে আমি বলছিলাম অরের সময় আমরা কখন সেকেন্ড ইয়াতে যাই, যখন প্রথমটা যদি ফলস হয়, তাই না? প্রথমটা ট্রু হলে তো পুরাটাই ট্রু, আর প্রথমটা যদি ফলস হয় তখন কেবলমাত্র আমি সেকেন্ডটাতে গিয়ে চেক করি। সেজন্য দেখেন এখানে লেবেল আকারে B1.false লিখছে। তাহলে তাহলে একটু লিখি প্রথম চাইল্ডের কোড। তাহলে প্রথম চাইল্ডের কোড হচ্ছে B2-র কোড, B2-র কোড হলো আমার যে এইটা, সেটার সাথে কাকে কনক্যাটিনেট করতে হবে, সেটার সাথে কনক্যাটিনেট করতে হবে B1 ফলসের লেভেলকে, অর্থাৎ প্রথম চাইল্ডের ফলসের লেভেলকে। প্রথম চাইল্ড হচ্ছে এইটা, প্রথম চাইল্ডের ফলসের লেভেল কত, L4। তাহলে আমাকে এই যে এইটার পর L4 লিখতে হবে কনক্যাটিনেট করার জন্য, এখানে আমাকে লিখতে হবে L4, ঠিক আছে? এরপরে কাকে রাখতে হবে, এরপরে রাখতে হবে হচ্ছে আমাদের এই সেকেন্ড চাইল্ডের কোডটাকে, রাইট? এরপরে রাখতে হবে আমাদের সেকেন্ড চাইল্ডের কোডটাকে, তাহলে সেটা হলো আমাদের B3। তাহলে B3 কোডটা আমাদের কোথায় আছে, B3 কোডটা আছে হলো আমাদের এই যে পুরাটা মিলে B3, রাইট? এই যে এই পোর্শন পুরাটা মিলে, এই পুরাটা মিলে যে T3 থেকে একদম এই যে লাস্ট লাইন পর্যন্ত গো টু L2, এই পুরাটা মিলে B3। তাহলে দেখেন অলরেডি কিন্তু সেটা কনক্যাটিনেট অবস্থায় চলে আসছে। তাহলে প্রথমে এই B2-র কোডটা আছে, এরপর আমরা L4-কে কনক্যাটিনেট করছি, এরপর B3 পোর্শনটা হলো বাকিটুকু। তাহলে এই যে পুরা পোর্শনটা মিলে হচ্ছে আমার ওই যে B ডট কোড, ওই কোডটা। তাহলে এই যে এখন আমি যে পুরা পোর্শনটা নিব, এই যে আমি এখন পুরা পোর্শনটাকে নিলাম, এই পুরা পোর্শনটা মিলে কার কোড, সেটা হলো আমার B1 এর কোড। এইখানে আমার হচ্ছে সেটা B1 এর কোড। আচ্ছা, এরপরে আমার এখান থেকে এই রাইট প্যারেনথেসিসের কাছে যাবে, দেন সেখান থেকে আবার কোথায় যাবে, সেখান থেকে আমরা যাব হলো S4 এর কাছে, ঠিক আছে? তো এগেইন দেখেন এই যে এইখান থেকে রাইট প্যারেনথেসিস থেকে যখন S4 এর কাছে যাবেন তখন কি কোনো কিছু করতে হবে, অর্থাৎ S4 এর তো একটা ইনহেরিটেড অ্যাট্রিবিউট আছে, যে নেক্সট অ্যাট্রিবিউট। দেখি যে এইখান থেকে যখন আমরা S4 এর কাছে যাব তখন কি কিছু করতে হবে, তাহলে আমাদের কোন রুলটা দেখতে হবে, যে S থেকে হোয়াইল BS, এই রুলটাকে এখন দেখতে হবে। এই দেখেন S থেকে হোয়াইল BS1, তাহলে আমার ওখানকার যেটা S4 এখানে কিন্তু সেটা S1, তাহলে আমাকে দেখতে হবে B থেকে এই যে প্যারেনথেসিসের পর S1 এ যাওয়ার সময় কি S1 ডট সামথিং আছে কিনা। দেখেন এই যে আছে S1 ডট সামথিং, এখানে কি বলছে, S1 ডট নেক্সটে বিগিন এই কথাটা বলছে, রাইট? তাহলে আমাকে যেটা করতে হবে এই বিগিন লেভেলটা এখানে লিখতে হবে। তার আগে একটা কথা দেখেন, এই যে বিগিন লেভেলটা কিন্তু দেখেন নতুন লেভেল আকারে ক্রিয়েট হয়েছে, রাইট? এইটা কিন্তু একটা নতুন লেভেল, এই লেভেলটা কিন্তু একটা নতুন একটা লেভেল আকারে ক্রিয়েট হয়েছে। সো আপনারা যেটা করতে পারেন, এবং আপনার যদি মনে থাকে এই যে হোয়াইলের জন্য বিগিন লেভেলটা কিন্তু একদম শুরুতেই থাকে, ঠিক আছে? অর্থাৎ আমি যেটা বলতে যাচ্ছি, যখন S2 থেকে হোয়াইলের কাছে আসতেছে ওই সময় আপনি হলো এই লাইনটাকে এক্সিকিউট করতে পারতেন, যে বিগিন ইকুয়াল টু নিউ লেভেল। তাহলে যেটা হইতো আমার এই S2 থেকে হোয়াইলে যাওয়ার সময় তখনই একটা নতুন লেভেল ক্রিয়েট হয়ে যেত বিগিন নামের। বাট যেমন আমি এখন দেখে বুঝতেছি যে এই যে বিগিনটাকে যে রাখতে হবে, S1 ডট নেক্সটে যে বিগিনটাকে রাখতে হবে, সেই বিগিনটা মানে কিন্তু আবার একটা নতুন লেভেল, তাই না? তাহলে আমি এই সময় এখন এই কাজটা করতে পারি, যে আমরা বিগিন নামে একটা নিউ লেভেল আনবো, সেই নিউ লেভেলটা আমরা S1 ডট নেক্সটে অ্যাসাইন করব। তাহলে এই S4 ডট নেক্সটে একটা কে আসবে, ওই বিগিন লেভেল মানে কি একটা নতুন লেভেল, তাই না? নতুন লেভেল, নিউ লেভেল মানে কি, আবার নিউ লেভেল মানে হচ্ছে আমাদের অলরেডি L5 পর্যন্ত ইউজ হয়েছে, তাহলে এখন আমরা L6 লেভেল রাখি। তাহলে এখানে আমরা বিগিনের মধ্যে L6 লেভেলটা রাখি, ঠিক আছে? এগেইন এখানেও ওই যে সেম কথা, সেটা হলো আপনাকে দেখেন প্যারেনথেসিস থেকে S4 এ যাওয়ার সময় আমি কিন্তু চেক করলাম যে S4 এ কোনো অ্যাট্রিবিউট ক্যালকুলেট হয়েছে কিনা। সো এই কাজটা এইভাবে না করে আপনি যেটা করতে পারতেন, S থেকে যখন আমার এই যে এইখানে যাওয়ার সময় আপনি দেখতে পারতেন যে কোন কোন ইনহেরিটেড অ্যাট্রিবিউটগুলো ক্যালকুলেট হয়েছে। যেমন S থেকে যখন আমি এই যে গেলাম, মনে করেন B এর অ্যাট্রিবিউটটা ক্যালকুলেট করতেছি, তখন B ডট সামথিং, B ডট ফলস, তাই না? B ডট সামথিং এগুলো তো অলরেডি ক্যালকুলেটেড করছি আমি যাওয়ার সময়। আবার সাথে সাথে আপনি অন্য যে চাইল্ডটা আছে ওইটাকেও তখনই চেক করতে পারতেন,
অর্থাৎ তখনই আপনি S1 ডট নেক্সটের মধ্যে নতুন লেভেলটাকে আনতে পারতেন। অর্থাৎ যেটা বলতে যাচ্ছি যে আমরা যখন B1 এর ইনহেরিটেড অ্যাট্রিবিউটটাকে ক্যালকুলেট করছি, যে L3 L2 L3কে আনছি, ওই সময়ই আমরা আমাদের এই আরেকটা চাইল্ড যেটা আছে ওইটারও ইনহেরিটেড অ্যাট্রিবিউট ওই সময় ক্যালকুলেট করে ফেলতে পারতাম। অর্থাৎ তখন বুঝতে পারছেন যে তখন নিউ লেভেল হিসেবে হয়তো L4 আসতে পারতো, অর্থাৎ লেভেলটা একটু চেঞ্জ হয়ে যেত, বাট সমস্যা নেই। অ্যাজ লং অ্যাজ বাকিগুলো ঠিকঠাক করছেন, এই পর্যন্ত যদি ঠিকঠাক করে থাকেন তাহলে কোনো সমস্যা নেই। মানে লেভেলের নাম আসলে ম্যাটার করে না, ঠিকঠাক লেভেলগুলো অ্যাসাইন করাই ম্যাটার করে। সো আপনার যেটা সুবিধা, সো সো যেটা করতে পারেন যে যাওয়ার সময় যত রকম ইনহেরিটেড অ্যাট্রিবিউট আছে ওর চাইল্ড আকারে, অর্থাৎ এই যে প্যারেন্টের চাইল্ডের যত রকম ইনহেরিটেড অ্যাট্রিবিউটগুলো আছে একবারে লিখতে পারেন, তাহলে হলো বারবার আপনাকে চেক করতে হবে না, রিচেক করতে হবে না। ঠিক আছে, তাহলে এই যে S4 ডট নেক্সটটা আমি এখানে লিখলাম। এরপরে কি লিখলাম, এরপর S4 থেকে আমাদের আইডির কাছে আসবে, আইডির পর এখানে ইকুয়ালের কাছে যাবে, এখানে E12 এর কাছে যাবে, দেন এইখান থেকে নাম্বারের কাছে আসবে, দেন নাম্বার থেকে আবার E12 এ রিডিউস হবে। যখন রিডিউস হইলো তখন যেটা হয়, নাম্বার থেকে যখন এখানে রিডিউস হয় তখন অ্যাড্রেস সিকারে নতুন একটা টেম্পোরারি ভেরিয়েবল আসে। তাহলে অলরেডি আমি T3 ইউজ করছি, তাহলে এখানে আমি লিখবো T4। কারেন্টলি আমি এখন লিখবো T4। আর এখানে কিন্তু একটা কোড পোর্শনও আছে, আপনার যদি মনে থাকে। কোড পোর্শনে কাকে জেনারেট করতে হবে, যে ই ডট অ্যাড্রেস অর্থাৎ T4 ইকুয়াল টু নাম ডট লেক্সভ্যাল। তাহলে লিখবো কত, T4 ইকুয়াল টু 0। একটু ফাঁকা দিয়ে লিখবো আমরা, এখানে লিখবো T4 ইকুয়াল টু 0। তাহলে এইটা কার কোড পোর্শন, এইটা হচ্ছে আমাদের এই E12 এর কোড পোর্শন। তাহলে এখানে আমরা লিখবো এটা E12। এরপরে সেমিক্লোনকে পার্স করবে, সেমিক্লোনের পর সে দেখেন আবার S4 এর কাছে আসবে, তার মানে কি রিডিউস হবে এই পুরো জিনিসটা, S ইকুয়াল টু ই সেমিক্লোন, আইডি ইকুয়াল টু ই সেমিক্লোন, এই পুরো জিনিসটা রিডিউস হবে S4 এ। তাহলে যখন রিডিউস হয় তখন কি করতে হয়, এই যে এইটাকে লিখতে হবে, রাইট? আমার যে সিনথেসিস অ্যাট্রিবিউট, প্যারেন্টের যে অ্যাট্রিবিউট সেটা ক্যালকুলেট হচ্ছে। এখানে দেখেন কি বলছে, এখানে যেটা বলছে যে আমার ই এর কোড এই পুরাটার সাথে আমাকে কনক্যাটিনেট করতে হবে এই লাইনটাকে। তাহলে ই এর কোডটা কোনটা, ই এর কোডটা হচ্ছে আমার এখানকার এই যে E12 এর কোডটা, তাই না? আইডি ইকুয়াল টু ই, তাহলে E12 এর কোডটা এটার সাথে কনক্যাটিনেট কাকে করতে হবে, তাহলে এটা আমার E12 এর কোড, এটার সাথে কনক্যাটিনেট করতে হবে এই যে আইডি ডট লেক্সিম ইকুয়াল টু ই ডট অ্যাড্রেস। তাহলে আইডি ডট লেক্সিম, এখানকার আইডি ডট লেক্সিম কত, এখানকার আইডি ডট লেক্সিম মানে হচ্ছে এই যে এখানকার এই যে আইডি, এটা লেক্সিম হচ্ছে এক্স, তাহলে এক্স ইকুয়াল টু ই ডট অ্যাড্রেস। তাহলে ই ডট অ্যাড্রেসটা ছিল আমার T4, রাইট? ই ডট অ্যাড্রেস অর্থাৎ E12 ডট অ্যাড্রেস সেটা ছিল আমার T4। তাহলে এইটাই আমরা লিখতে বসে ওটাই লিখছি। তাহলে এই পুরাটা মিলে একটা কার কোড, এটা হলো আমার S4 এর কোড। তাহলে আমাদের এই যে এই দুটা মিলে এই দুটা মিলে আমাদের হচ্ছে S4 এর কোড। ঠিক আছে, একটা মানে বুঝতে পারলে, একটা বুঝতে পারলে এখন হয়তো ফ্লোটা বুঝতে পারছেন যে আমরা কীভাবে আগাচ্ছি। এইভাবে পুরো জিনিসটা এখন কমপ্লিট করতে হবে আমাকে একটা একটা ধরে ধরে। এখানে আমি ইচ্ছা করে একটা বড় স্ট্রিং নিছি যাতে বুঝতে পারেন যে কীভাবে হয়। আচ্ছা, এরপরে দেখেন এখান থেকে কোথায় আসবে, এখান থেকে আমাদের S2 কাছে আসবে। তার মানে কি, যখন S2 কাছে আসলো পুরো জিনিসটা রিডিউস হবে, যে হোয়াইল বি S4, এই পুরো জিনিসটা রিডিউস হবে S2-তে। পুরো জিনিসটা এখন আমার S2-র কাছে রিডিউস হবে। তাহলে পুরো জিনিসটা যখন S2-র কাছে রিডিউস হবে, কই গেল, এই যে এখানে পুরো জিনিসটা যখন S2-র কাছে রিডিউস হবে তখন আমার এই সিনথেসিস অ্যাট্রিবিউটটা ক্যালকুলেট হবে। তো এখানে দেখেন সবার আগে কি বলছে, লেবেল বিগিন, তাই না? লেবেল বিগিন এটার সাথে কনক্যাটিনেট করতে হবে বি ডট কোড, অর্থাৎ এই যে কোডটাকে। তাহলে লেবেলটা অলরেডি হয়তো আপনার মনে আছে যে বিগিন হিসেবে নিউ লেবেলটা লিখলাম, এটা কত ছিল আমাদের, L6 ছিল, তাই না? L6 ছিল, আপনারা কোথাও লিখে রাখতে পারেন, কারণ এখানকার যে বিগিন এটা কিন্তু কোনো অ্যাট্রিবিউট না, তাই না? এটা একটা গ্লোবাল ভেরিয়েবল। সো গ্লোবাল ভেরিয়েবল বলছিলাম না, যে কোথাও এখানে লিখে রাখতে পারেন যে বিগিন মানে এখন কত, বিগিন মানে বেসিক্যালি ছিল L6, বিগিন ইকুয়াল টু নিউ লেভেল, সেটা ছিল আমাদের L6। এবং সেই L6টাকে আমরা কিন্তু এই যে S1 ডট নেক্সটে রাখছিলাম, অর্থাৎ এই যে S4 ডট নেক্সটে রাখছিলাম একটু আগে। তো যাই হোক, আমাদের যেটা করতে হবে সেটা করি, এইটার সাথে কনক্যাটিনেট করতে হবে বি এর কোডকে, দেন এই বাকি জিনিসগুলো কনক্যাটিনেট করতে হবে। তাহলে দেখেন সবার আগে বি কোডের আগে কিন্তু এখন এই লেভেলটা আসবে। তাহলে বি এর যে কোড মানে হচ্ছে এই B1 এর যে কোড পোর্শন, B1 এর কোড পোর্শন কোনটা, B1 এর কোড পোর্শন এই দেখেন এই পুরাটা, এই পুরা জিনিসটা হচ্ছে B1 এর কোড পোর্শন, এই যে এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে আমার B1 এর কোড পোর্শন। এইটার আগে আমাকে লেভেলটাকে রাখতে হবে, লেভেল বিগিন। তাহলে আমাদের L6 যেটা, L6টা কিন্তু আমাদের এখানে থাকবে,
তাহলে এইটা হলো আমাদের লেভেল বিগিন, সেটার সাথে B1-এর কোড পোর্শনটাকে কনক্যাটিনেট করলাম, এইটুকু অংশ এখন কনক্যাটিনেট হয়ে আছে। এরপর কি করতে বলছে, এরপর দেখেন লেভেল বি ডট ট্রু, অর্থাৎ এই যে বির এইটার যে ট্রু লেভেল সেটাকে কনক্যাটিনেট করতে বলছে। তাহলে আমাদের কাকে কনক্যাটিনেট করতে হবে, এই B1-এর ট্রু লেভেলটাকে। B1-এর ট্রু লেভেল কত, L3। তাহলে আমাকে যেটা করতে হবে এইটার পর, এই যে এই B1-এর পর আমাদের কাজ হলো L3-কে কনক্যাটিনেট করা। তাহলে এইখানে আমাদের L3-কে কনক্যাটিনেট করব। তাহলে এখানে দেখেন আমরা L3 লিখলাম, ঠিক আছে। এরপর কি করতে বলছে, S1 ডট কোড, S1 ডট কোডকে কনক্যাটিনেট করতে হবে। তাহলে আমাদের এখানকার ওখানকার S1 মানে কি, আমাদের এখানকার S4, রাইট। এই যে B1-এর পর তো আছে S4, তাহলে আমাদের ওখানকার S4টা হচ্ছে ওখানকার S1। তাহলে S4 ডট কোড, এই যে এইটা হলো আমার S4 ডট কোড, সেটা অলরেডি কনক্যাটিনেট অবস্থায় আছে, তাই না। L3-র পর এই পোর্শনটা অলরেডি কনক্যাটিনেট অবস্থায়ই আছে, সো কিছু করতে হবে না। লাস্টে কি বলছে, এই লাইনটাকে এখন কনক্যাটিনেট করতে হবে, সেটা হলো গো টু বিগিন। তাহলে বিগিন হিসেবে আমাদের ছিল L6, তাহলে আমরা এখানে কত লিখব লাস্টে, এখানে আমরা লিখব গো টু L6। তাহলে আমরা ওই L6টাকে এখানে গো টু করে ফেললাম, ঠিক আছে। তাহলে এখন এই যে মাত্র এই যে পুরো জিনিসটা হইলো, এই পুরো জিনিসটা কার কোড আকারে গেল, এস এর কোড আকারে, তাই না। তাহলে এখানকার এস মানে হচ্ছে আমাদের S2, তাহলে S2-র কোড আকারে কি, S2 কোড আকারে এই যে পুরো জিনিসটা মাত্র সব কিছু যে কনক্যাটিনেট করলাম সেটা। তাহলে আমি একটু যদি লিখি, আমি একটু এই পাশে লিখি, তাহলে S2-র যে কোড সেটা পোর্শনটা কোনটা, এখান থেকে শুরু হবে, এখান থেকে শুরু হয়ে একদম নিচ পর্যন্ত, রাইট, নিচ পর্যন্ত যাওয়া যাবে, যে একদম এই পুরো পোর্শনটা হচ্ছে আমাদের এখন ওই এস এর কোড পোর্শনটা। তাহলে এটা হলো আমাদের S2-র যে কোড পোর্শন সেটা, ঠিক আছে। তাহলে এই পুরো পোর্শনটা হলো এখন আমার S2-র কোড পোর্শন। আচ্ছা, এরপরে সে কোথায় যাবে দেখেন, এরপরে সে S2 থেকে S3-তে যাবে। তো যাওয়ার সময় কোনো কিছু করতে হবে কিনা দেখি, যাওয়ার সময় কোনো কিছু করতে হবে কিনা, যে এস থেকে যখন আমরা এই যে S1 থেকে S2-তে যাবো, দেখি S2 ডট সামথিং কোনো কিছু লেখা আছে, এই যে লেখা আছে, তাই না, একখানে লেখা আছে। তাহলে S2 ডট নেক্সট ইকুয়াল টু S ডট নেক্সট, তাহলে এখানে যেটা হবে S3 ডট নেক্সট, S ডট নেক্সট, S ডট নেক্সট মানে কি, প্যারেন্টের যেটা নেক্সট ছিল, তাই না, প্যারেন্টের নেক্সট হিসেবে কী ছিল, L1। তো এগেইন সেম কথা, আপনি যখন এই যে S থেকে S1-এ যাচ্ছিলেন ওই সময়ই আপনি S1-এরও তো ইয়াটা ক্যালকুলেট করছিলেন, সাথে সাথে S2-টাও, অর্থাৎ ওর চাইল্ডটাও একবারে ক্যালকুলেট করে রাখতে পারেন, তাহলে হলো বারবার আমাকে চেক করতে হবে না। আচ্ছা, তাহলে এটা আমি ক্যালকুলেট করলাম। এরপর আমি কোথায় আসবো, এখান থেকে আইডির কাছে আসবো, দেন আইডি থেকে ইকুয়ালের কাছে যাব, ইকুয়াল থেকে E1-এর কাছে যাব, E1 থেকে E2-র কাছে আসবো, E2 থেকে আবার আইডির কাছে আসবো, দেন আইডি থেকে E2-তে রিডিউস হব। তাহলে রিডিউসের সময় যে কাজগুলো আমি এখন একবারে লিখে ফেলি, এটার অ্যাড্রেস হিসেবে আসবে হলো id.lexim এটা, দেন এটার কোড আকারে কে থাকবে, ফাঁকা, নাল স্ট্রিং থাকবে, তাহলে ওখানে কিছু লিখতেছি না। আচ্ছা, এরপরে প্লাসকে পার্স করবে, দেন E3-র কাছে আসবে, দেন E3 থেকে নামের কাছে যাবে, দেন নাম থেকে আবার E3-তে রিডিউস হবে। আচ্ছা, নাম থেকে যখন E3-তে রিডিউস হবে তখন ওই যে দুইটা কাজ হইতো, অ্যাড্রেস আকারে নতুন একটা টেম্পোরারি আসতো। তাহলে আমি এখন পর্যন্ত টেম্পোরারি ইউজ করছিল T4 পর্যন্ত, তাহলে আমি এবার T5 লিখি, এটা কেটে T5 লিখি, তাহলে আমাদের এখন একটা নতুন টেম্পোরারি আসবে, সেটা হচ্ছে T5। আর এখন কোড পোর্শন হিসেবে কে আসবে, হয়তো মনে আছে যে ই ডট অ্যাড্রেস ইকুয়াল টু নাম ডট লেক্সভ্যাল, তাহলে আমরা লিখলাম T5 ইকুয়াল টু 10, এটা এখন লিখতে হবে। আর এটা কার কোড, E3-র কোড, একদম এখন নিচে লিখবো, একটু ফাঁকা দিয়ে লিখবো যে T5 ইকুয়াল টু 10, আর এটা কার কোড, E3-র কোড, তাহলে সেই লাইনটা আমরা একবার লিখে ফেললাম। আপনারা গ্রামারের সাথে একটু মিলাই নিন। আচ্ছা, এরপরে যেটা হবে, এখান থেকে E1-এ যাবে, তার মানে কি পুরা জিনিসটা রিডিউস হবে E1-এ, পুরা জিনিসটা রিডিউস হবে আমাদের E1-এ। এই জিনিসটা এখন ইউজ হচ্ছে। তাহলে এই সময় কী করতে বলছে দেখেন, ই ডট অ্যাড্রেস অর্থাৎ প্যারেন্টের অ্যাড্রেস আকারে নতুন টেম্পোরারি আনতে বলছে, তাই না। তাহলে এখানে E1 ডট অ্যাড্রেস, E1 ডট অ্যাড্রেস নতুন টেম্পোরারি, আমি অলরেডি T5 ইউজ করছি, তাহলে এখানে আমরা লিখলাম কত, T6, এইটুকু অংশে আমরা লিখলাম হচ্ছে T6, তাহলে এখন পর্যন্ত আমার টেম্পোরারি এখানে আছে কত, T6 আছে। আচ্ছা, এরপরে আর কি করতে হবে, এই যে ই ডট কোড অর্থাৎ এই সিনথেসিস অ্যাট্রিবিউটের কোড আকারে E1 ডট কোড, E2 ডট কোড, এটাকে তো কনক্রিয়েট করতে হবে। এরপরে হলো আমাকে এই লাইনটাকে এক্সট্রা করে লিখতে হবে। তাহলে প্রথম চাইল্ডের কোড আকারে তো নাল, সেকেন্ড চাইল্ডের কোডটা কোথায় আছে, সেকেন্ড চাইল্ডের কোড আমি অলরেডি লিখে আসছি,
এই যে এইখানে অলরেডি লিখে আসছে। আর তারপরে এটার পরে কাকে করতে হবে, এটার পরে আমাকে আনতে হবে যে এইটা ই ডট অ্যাড্রেস ইকুয়াল টু ই1 ডট অ্যাড্রেস আর ই2 ডট অ্যাড্রেস। তাহলে ই ডট অ্যাড্রেস মানে হলো প্যারেন্টের অ্যাড্রেসটা, সেটা ছিল আমাদের T6। তাহলে এখানে আমরা লিখব T6 ইকুয়াল টু ই1 ডট অ্যাড্রেস, অর্থাৎ প্রথম চাইল্ডের অ্যাড্রেস আর সেকেন্ড চাইল্ডের অ্যাড্রেসের যোগফল। তাহলে প্রথম চাইল্ডের অ্যাড্রেস হলো x, সেকেন্ড চাইল্ডের অ্যাড্রেস কত T5, তাহলে x প্লাস T5 এটা লিখতে হবে। ঠিক আছে, তাহলে এই যে পুরা জিনিসটা কনক্যাটিনেট করলাম, এটা কি আমার ই ডট কোড। তাহলে ওখানকার ই মানে আমাদের এখানকার সেটা হচ্ছে ই1, তাই না, ই1 এর যে কোড সেটা। তাহলে এইটা মানে হচ্ছে আমাদের ই1। হ্যাঁ ঠিক আছে, যাই হোক এখন হলো আমরা কি করব, এখান থেকে ই1 থেকে সেমিক্লোনের কাছে যাব, দেন সেমিক্লোন থেকে S3 কাছে আসলাম। তার মানে কি পুরো জিনিসটা রিডিউস হলো, আইডি ইকুয়াল টু ই1 সেমিক্লোন, সেটা S3 কাছে আসলো। তো ওইটার জন্য দেখেন এই যে এই লাইনটা এখন আমরা এক্সিকিউট করতে হবে। এটা মানে কি ই ডট কোড, ই ডট কোড মানে হলো আমাদের ই1 ডট কোড পোর্শনটা, আর এটার সাথে কনক্রিট করতে হবে এই লাইনটা, যে আইডি ডট লেক্সিম ইকুয়াল টু ই ডট অ্যাড্রেস। তাহলে ই1 এর কোড পোর্শনটা কোনটা, ই1 এর কোড পোর্শনটা হলো আমাদের এইটুক, তাই না, এই পোর্শনটা হলো আমাদের ই1 এর কোড পোর্শন। অ্যান্ড এটার সাথে কনক্রিট করবো আইডি ডট লেক্সিম ইকুয়াল টু ই ডট অ্যাড্রেস। তাহলে এখানকার আইডি কত ছিল, আইডি ডট লেক্সিম কত ছিল, ওয়াই ছিল। এই যে আইডি ডট লেক্সিম ছিল আমাদের এখানকার ওয়াই। তাহলে এখানে লিখবো ওয়াই ইকুয়াল টু, কনক্যাটিনেট করতে বলছিল ওয়াই ইকুয়াল টু ই ডট অ্যাড্রেস। তাহলে ই ডট অ্যাড্রেস হিসেবে আমাদের ছিল T6, আপনার যদি মনে থাকে ওখানকার ই মানে হলো আমাদের ই1, ই1 এর অ্যাড্রেস ছিল T6। তাহলে এই যে পুরো জিনিসটা করলাম, এই পুরো জিনিসটা করলে এটা হলো আমাদের কার কোড পোর্শন পাইলাম, এই পুরোটা করে আমাদের পাইলাম হলো S3 যে কোড পোর্শন সেটাকে, S3 যে কোড পোর্শন সেটাকে। ঠিক আছে, আচ্ছা তাহলে যে S3 কোড পোর্শনটাকে পাইলাম। এরপরে আমরা কি করব, আমরা একটু পার্ট 3-তে যাই। আচ্ছা এরপরে দেখেন, এরপরে এইখান থেকে S3 থেকে S1 এর কাছে আসবে। তার মানে কি পুরো জিনিসটা যে S2 আর S3 রিডিউস হবে কোথায়, S1 এ। S2 আর S3টা রিডিউস হবে S1 এ। তাহলে যখন রিডিউস হয় S1 এ মানে এখানকার S, তাহলে S ডট কোড সামথিং, দেখেন এই যে এই কাজটা আমার করতে হবে। তো এখানে লেখা আছে কি প্রথম চাইল্ডের কোড, প্রথম চাইল্ডের কোড, এরপরে লেভেল, প্রথম চাইল্ডের নেক্সট, প্রথম চাইল্ডের লিস্টকে কনক্যাটিনেট করতে হবে, এরপরে হলো সেকেন্ড চাইল্ডের কোডকে রাখতে হবে। তাহলে এখন একটু আসি, প্রথম চাইল্ডের কোড, প্রথম চাইল্ড মানে S2 কোড, S2 কোড কোন কোন পোর্শনটুক দেখেন, S2 কোড কিন্তু এই পুরাটা, এই যে আমি এখানে যা মার্ক করছি S2 কোড হচ্ছে এই পুরা জিনিসটা হচ্ছে আমার S2 কোড। ঠিক আছে, এইটা পুরাটা হচ্ছে আমার S2 কোড। এইটার সাথে কাকে কনক্যাটিনেট করতে হবে, প্রথম চাইল্ডের কোডের সাথে লেভেল প্রথম চাইল্ডের নেক্সট। তাহলে প্রথম চাইল্ড ছিল আমাদের S2, এটার নেক্সটকে L2, তাহলে L2কে হলো এটার সাথে কনক্যাটিনেট করতে হবে। তাহলে আমরা এখানে L2কে লিখবো কোথায়, এই যে এইটার পরপরই লিখবো, তাই না, যে S2 কোডটা শেষ হয়েছে এই গো টু L6-এ, এটার পরপরই আমরা L2কে লিখবো, এটুক লিখলাম। এখন এইটার সাথে কাকে কনক্যাটিনেট করতে হবে, এই সেকেন্ড চাইল্ডের কোডটা। তাহলে সেকেন্ড চাইল্ড হিসেবে আমাদের ছিল কে, আমাদের সেকেন্ড চাইল্ড হিসেবে ছিল আমাদের S3। তাহলে S3 কোড কোন পোর্শনটুক, S3 কোড কিন্তু আমাদের এই পোর্শনটুক, রাইট, এই যে এইটুক অংশ হচ্ছে আমাদের S3 কোড। তাহলে দেখেন অলরেডি কনক্যাটিনেট অবস্থায় চলে আসছে। তাহলে দুটা মাঝখানে শুধু কি একটা এই লেভেলটা আসলো, L2 লেভেলটা আসলো। তাহলে এখন এই পুরা জিনিসটা আমি একটু এই পাশে লিখি, এই পুরা জিনিসটা, এই পুরা জিনিসটা, এই পুরা জিনিসটা মিলে আমাদের এটা কার কোড তৈরি হলো, এই পুরা জিনিসটা মিলে হলো আমাদের S1 এর কোডটা তৈরি হলো। পুরা জিনিসটা মিলে আমাদের S1 এর কোডটা তৈরি হইলো। ঠিক আছে, যেহেতু S ডট কোড, S1 এর কোডটা তৈরি হলো। এরপরে কি হবে, আর একটাই কাজ, এরপর হলো S1 থেকে পির কাছে যাবে, রাইট। তাহলে যখন পির কাছে যাবে তার মানে কি রিডিউস হচ্ছে পিতে, তাহলে ওই সময় দেখি পি ডট কোড সামথিং লেখা আছে কিনা, এই যে দেখেন পি ডট কোড ইকুয়াল টু কি লেখছে, S ডট কোড, এটার সাথে কনক্যাটিনেট করতে হবে S ডট নেক্সটকে, অর্থাৎ এই যে এইটার যে নেক্সট লেভেলটা ছিল সেটাকে কনক্যাটিনেট করতে হবে কার সাথে, S এর যে কোড সেটার সাথে। তাহলে এখানকার S মানে হচ্ছে আমাদের এখানকার S1, তাহলে S1 এর কোডের সাথে S1 এর নেক্সটকে কনক্যাটিনেট করতে হবে। তাহলে S1 এর কোড তো হলো পুরা জিনিসটা মাত্র যেটা দেখলাম, আর S1 এর নেক্সটকে,
S1 এর নেক্সট হলো L1, তাহলে আমাদের L1টা কোথায় বসবে? একদম সবার লাস্টে, অর্থাৎ এইখানে আমাদের বসবে কে? L1। একদম সব কিছুর পরে আমাদের বসবে L1, অর্থাৎ পুরো জিনিসটার সাথে যে কনকাটিনেশন সেটা। তাহলে এই ছিল, আমি ইচ্ছা করে একটা বড় এক্সাম্পল নিছি যাতে আপনারা বুঝতে পারেন যে কী হইলো, এবং আপনারা যদি এই 3 অ্যাড্রেস কোডটাকে একটু ভেরিফাই করতে চান করতে পারেন, ঠিক আছে? যে আমার এইটার করসপন্ডিং, এই যে হোয়াইল এই পুরো জিনিসটার করসপন্ডিং যে 3 অ্যাড্রেস কোড যে এইটাই হবে, এটা একটু দেখতে পারেন, ঠিক আছে? নিজে থেকে একবার দেখতে পারেন যে হ্যাঁ অ্যাকচুয়ালি ঠিকঠাক মতো লেভেলে সে যাচ্ছে কি না। যেমন গো টু L4, সে হয়তো L4 লেভেলে যাবে, তাই না? আমার এখানকার এই যে L4 লেভেলে যাবে, দেন L2 বলছি, তাহলে L2 লেভেলে কখন যাবে, দেন কীভাবে কাজগুলো হচ্ছে, এগুলো একটু জাস্ট ভেরিফাই করে দেখতে পারবেন যে আমাদের এই 3 অ্যাড্রেস কোডটা ঠিকঠাক মতো জেনারেট হয়েছে। সো যখন অ্যানোটেটেড পার্টস ট্রি আঁকবে, শুধুমাত্র এই যে অ্যাড্রেস, ট্রু, ফলস এই টাইপের যে অ্যাট্রিবিউটগুলো সেগুলো হলো ট্রির মধ্যে লিখবেন। আর কোড পোর্শনটা যেহেতু অনেক বড় হয়ে যাবে, সেজন্য আমরা এটাকে আলাদা একটা সেগমেন্টে এইভাবে লিখব। আর ইনহেরিটেডের সময় যে জিনিসটা বললাম, যে যখন আপনি একটার ইনহেরিটেডটা লিখতেছেন, কথার কথা এই যে ইফ থেকে যখন বিতে যাচ্ছি, তখন আমরা বিটটা তো দেখতেছি, বিটটা তো লিখলাম, সাথে সাথে বাকি যেগুলার চাইল্ড আছে সেগুলোরও ইনহেরিটেডগুলো একবারে লিখে ফেলবেন, তাহলে হলো আপনার মানে কষ্টটা কম হবে পরবর্তীতে। আমাদের তো এখানে ইফেসটা ছিল না, যে এইটা ছিল। তো যখন আমরা বির কাছে গেছি, বিকে যখন ক্যালকুলেট করছি, সাথে সাথে আমরা এসকেও ক্যালকুলেট করে রাখলাম, এসে অনের নেক্সটকে, ঠিক আছে? শুধু ইনহেরিটেডগুলো ক্যালকুলেট করব, আর যখন ব্যাক করব বা রিডিউস হবে, তখন সিনথেসাইজগুলো অর্থাৎ প্যারেন্টের অ্যাট্রিবিউটগুলো ক্যালকুলেট হবে। তাহলে আশা করি আমি এটা বুঝাইতে পারছি।